বিছানায় শুয়ে খানিকটা এপাশ ওপাশ করে উঠে বসে অরণ্য। অদ্ভুত গুমোট হয়ে রয়েছে পরিবেশটা। মেঘ করেছে কিন্তু বৃষ্টির দেখা নেই একদম। তার উপর মাথার ওপর আদ্যিকালের ফ্যানটা ঘটর ঘটর করে ঘুরেই চলেছে। আদৌ চলছে কিনা বোঝা দায়। ব্লেডগুলো ঘুরলেও হাওয়া গায়ে লাগছে না। এই মতো অবস্থায় ঘুম আসা সত্যিই অসম্ভব। হাত ঘড়ির টিক টিক শব্দ কানে আসছে। শোয়ার সময় শরীর এত ক্লান্ত ছিল যে হাত ঘড়িটাও খোলা হয়নি। এখন সেটার আওয়াজ দিব্যি লাগছে শুনতে। ভারী মিষ্টি একটা ছন্দ আছে যেন। বিরক্তি প্রকাশ করে অরণ্য। তারপর ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে এসে একটু এদিক ওদিক দেখতে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের সিঁড়ির দিকে একটু এগিয়ে যায়। ছাদে গেলে যদি একটু ভালো লাগে। এখনো বেজে চলেছে হাত ঘড়িটা। অন্ধকার সিঁড়ি বেয়ে দুধাপ উঠতেই একটু থমকে যায় অরণ্য। কেমন যেন গা ছমছম করে ওঠে ওর। মনে হচ্ছে যত উপরে উঠছে ততই যেন এক অন্ধকার সমুদ্রে একটু একটু করে তলিয়ে যাচ্ছে। হঠাৎ একটা অসঙ্গতি কানে আসে ওর। একটু আগের টিক টিক শব্দটা এখন থেমে গেছে। তবে কি খারাপ হয়ে গেল ঘড়িটা? অরণ্য ঘড়িটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। ঘড়ির কাঁটাটা ঘুরছে বটে, কিন্তু যেদিকে ঘোরার কথা তার উল্টো দিকে। আরো ভালো করে ঘড়িটা দেখতে যাচ্ছিল অরণ্য। এমন সময় অন্য একটা শব্দ কানে আসে তার। একটা শান্ত মিহি সুর ভেসে আসছে যেদিকে ওর গন্তব্য ঠিক সেদিক থেকেই। আর সেই শীতল মিঠে সুর ওকে হাতছানি দিয়ে ডাকছে। কৌতূহল নাকি সম্মোহন সে জানে না, তবে মন্ত্রমুগ্ধের মতো একটা একটা করে ধাপ পেয়ে এগিয়ে যায় অরণ্য। কয়েক মুহূর্তে হারিয়ে যায় ওই ঘন অন্ধকারের সমুদ্রে। বহু প্রাচীন এই জমিদার বাড়ি নতুন রঙের প্রলেপ দিয়ে তাকে সাজিয়ে তুললেও ইতিহাস মুছে ফেলা যায় না। কেবল চাপা পড়ে থাকে ক্ষণিকের জন্য, ঘুমিয়ে থাকে সময়ের কবরে। সুযোগ পেলেই সে জানান দেয় তার অস্তিত্ব। অন্ধকারের ভেতর থেকে আবার ভেসে আসে অরণ্যের ঘড়ির আওয়াজ। যেন বহু দূরে হারিয়ে যাচ্ছে সেটা। এ বাবা, এই এই একটু সাবধানে যাও। দেখো ওই জায়গাটা মনে হচ্ছে একটু পেছল আছে। এক নিঃশ্বাসে প্রায় ঘাবড়ে গিয়েই কথাগুলো বলল পুরবী। পুরবীর বয়স সবে 27 পেরিয়েছে। ছিপছিপে গড়ন আর কাঁচ কাঁচ গায়ের রঙে বেশ সুন্দরী দেখায় তাকে। মেয়ে হিসেবে বেশ লম্বা সে। কোমর অবধি কালো লম্বা চুলের ঝুলিয়ে রাখা একটা বিনুনি আর রং বেরঙের শিফন শাড়িতে তার সৌন্দর্য আরো ফুটে ওঠে। কোলে 3 বছরের মেয়ে ঋদ্ধিমাকে নিয়ে বেশ হিমশিম খাচ্ছে পুরবী। এই বাড়ির এদিক ওদিক এমন শ্যাওলা ধরে আছে যে একটু অন্যমনস্ক হলেই আর দেখতে হবে না, সোজা আছাড় খেয়ে কোমর ভাঙবে। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ভাবছি এত বড় একটা প্রপার্টি আর নিলয়দের টাকা পয়সাও কম নেই, তাহলে পৈতৃক সম্পত্তির দেখাশোনার ব্যাপারে এত অনীহা কেন বলো তো? বিশাল উঠোনে সাবধানে এক পা করে এগোতে এগোতে বলল শুভ্র।
বছর 31 বয়স তার। উজ্জ্বল গায়ের রং, 6 ফুটের কাছাকাছি লম্বা, চোখে রিমলেস চশমা, ফর্মাল শার্ট আর ট্রাউজার পরে থাকে সারাক্ষণ। হাতে অনেকগুলো লাগেজ। এমনিতেই বেশ ব্যালেন্স করে চলতে হচ্ছে তাকে, তার উপরে আবার এই শ্যাওলা। শুভ্রকে অফিসের কাজে 15 দিনের জন্য পাঠানো হয়েছে বর্ধমান। এখানে পরিচিত সেরকম কেউ নেই ওদের। থাকার সমস্যা সেভাবে হতো না, যদিও হোটেল কিংবা বাড়ি ভাড়ার ব্যবস্থা হয়েই যেত। কিন্তু শুভ্র ছোটবেলার বন্ধু নিলয় শুভ্রর বর্ধমানে আসার কথাটা জেনেই ওকে প্রস্তাবটা দেয়। এই কটা দিন তারা নিলয়দের দেশের বাড়িতেই থাকতে পারে। এমনিতেই সেখানে কয়েকজন কাজের লোক ছাড়া আর কেউ থাকে না। বিশাল বাড়ি, তাছাড়া সারাদিন খাওয়া দাওয়া আর যত্নের কোনো ত্রুটি হবে না, বরং নিজেদের মতোই থাকতে পারবে ওরা। এইসব বলেই নিলয় রাজি করিয়েছে শুভ্রকে। শুভ্রও খুব একটা আপত্তি করেনি, পুরবীরও প্রস্তাবটা মনে ধরেছিল। এমন জমিদার বাড়িতে থাকা আর সঙ্গে বেশ জমিদার জমিদার ফিলিংসটাই বা কম কি, হোক না সে 15 দিনের জন্য। বিশাল উঠোন পেরোতেই বাড়িটার প্রকাণ্ড কাঠামোটা নজরে আসে। কয়েক ধাপ সিঁড়ি উঠে তবে সিংহদ্বারে প্রবেশ। সিঁড়ির দুপাশে ভারী সুন্দর দুটি নারী মূর্তি এক অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, সঙ্গে আবার দুটো করে ডানা, ঠিক যেন স্বর্গের পরী নেমে এসছে বাস্তবের মাটিতে। দেখলেই বোঝা যায় একসময় এদের রং ছিল দুধ সাদা। এখন সময়ের পরিবর্তনে, আবহাওয়ার অত্যাচারে আর অযত্নে তাদের সেই রং আর নেই। কোথাও আবার খসে পড়েছে প্লাস্টার, অথচ তাদের পাহারাতেই স্বমহিমায় বিরাজমান প্রকাণ্ড এই প্রাসাদ। বাড়িটা বেশ বড়, সাদা রংটা একেবারে ফিকে হয়ে এসেছে, শ্যাওলায় ঢেকে ফেলেছে খানিকটা। সামনের গোটা 2 তলা জুড়ে চওড়া ঝুল বারান্দা, আর 3 তলায় একটা ছোট্ট ঘর। বাড়িটা ঠিক মাঝ বরাবর যেন এক চূড়া, সাবেকিয়ানায় ভরপুর। সে জমিদারিও নেই আর বাড়িরও সেই যত্ন নেই, তবুও আভিজাত্যের ছাপ যাবে কোথায়? কত ইতিহাসের সাক্ষী হয়ে আছে কে জানে, পুরনো কত হিসেব মেলেনি এখনো। শুধু বয়ে চলা সময়ের স্রোত নিয়ে বেঁচে আছে আজও, একদিন সব হিসেব মেলানোর অপেক্ষায়। বলছে তোমার এই বন্ধু নিলয়, ওদের মনে হচ্ছে এই বাড়ির প্রতি খুব একটা মায়া দয়া নেই, তাই না গো? চায়ের কাপে পরম তৃপ্তিসহ শেষ চুমুক দিয়ে উত্তর দেয় শুভ্র। আরে ওরা কত বড় লোক তোমার আইডিয়া আছে? এমন সম্পত্তি আরও প্রচুর আছে ওদের। মায়ের তরফ বাবার তরফ মিলিয়ে নিলয়ের ভালোই পয়সা। তবে দেখো, এখানে এসে যা বুঝলাম, দেখাশোনার জন্য তো টাকা দিয়ে লোক রেখেছে। তারা যদি দেখাশোনা না করে আর কি করবে? মনে ফোনে কত সামলানো যায় বলো তো? নিজের চা শেষ করে বিছানাটা ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায়। একটা সিগারেট ধরাতেই যাচ্ছিল, অমনি মনে পড়ল বিছানায় শুয়ে ঘুমোচ্ছে ঋদ্ধিমা। যথারীতি ভালো ছেলের মতো সুরসুর করে আবার বিছানায় এসে বসল, আর চোখে একবার পুরবীর দিকে দেখে নিয়ে একটু গলা ঝেড়ে নিল। তা তো বুঝলাম, কিন্তু তবু তো একটু নজর রাখা উচিত বলো। আমরা এসেছি বলে ঘর দুয়ারগুলো কাজের লোক দিয়ে ঠিক করিয়েছে, কিন্তু উঠোন, কি অবস্থা উঠোনটার! শ্যাওলা পড়ে একেবারে একাকার হয়ে গেছে। আরে ওরা তো ফাঁকি মারবেই, মালিকের তো একটু হুঁশ থাকা দরকার বলো। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল পুরবী। শুভ্রর এই সিগারেটের ব্যাপারটা খেয়ালই করেনি সে। খেয়াল করলে পুরো প্যাকেটটাই কেড়ে নিত। এমনিতেই সে নিয়ম বেঁধে দিয়েছে দিনে 1টার বেশি নয়, সেখানে সেই কোটা 1 ঘন্টা আগেই শুভ্র পূরণ করে ফেলেছে। তার উপর আবার মেয়ের সামনে আরও কেলেঙ্কারি কাণ্ড।
কিন্তু এই মুহূর্তে এত কিছু খেয়াল করছে না পুরবী। কি যেন এক গভীর চিন্তায় সে মগ্ন। হ্যাঁ, সেই এই কাজের লোকগুলোর এখানে অভ্যাস হয়ে গেছে। আমরা অসাবধান হলেই পা পিছলে। একটু থেমে আবার প্রশ্ন করে শুভ্র। এই, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কই কিছু না তো। অল্প থেমেই আবার ধীর গলায় বলতে থাকে পুরবী। এই বাড়িটার দিকে তাকালে না আমার গাটা কেমন ছমছম করে ওঠে। কত প্রজন্মের ওঠার সাক্ষী বলতো। এই দেয়াল, কড়িকাঠ, লম্বা ঝুল বারান্দাটা, এমনকি বাড়ির প্রতিটা কোণা, কত জন্ম, কত মৃত্যু, কত ইতিহাস, তাই না? এই সব কিছুর অগণিত স্মৃতি বাড়িটা বহন করে যাচ্ছে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে সে। শুভ্রও কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় ঘরে ঢুকলো এক বছর 55 রোগাটে চেহারার ভদ্রলোক। মাথায় বেশ বড় একটা টাক, যে কটা চুল বর্তমান তারও অর্ধেক পাকা। গায়ের রং তামাটে, গায়ে একটা ফ্যাকাশে হয়ে যাওয়া ঘিয়ে রঙের ফতুয়া আর সাদা পায়জামা। মুখে সারাক্ষণ একটা বিনয়ের হাসি লেগেই রয়েছে। এই হাসিটা দেখলেই মনে হয় বিনয় নামটা ওনার সার্থক। যদিও সকলে তাকে বিনু কাকা বলেই ডাকে। এ বাড়িতে বিনু কাকা ছাড়াও থাকে অতীন, বয়স 30-এর কাছাকাছি, ভালোই স্বাস্থ্যবান। এই বাড়িতে বিনু কাকার কাজ হলো রান্না করা, অতীনের কাজ বাজার করা আর বাড়ির পেছনের দিকের বাগানটা দেখাশোনা করা। বলছি যে রাতে কি খাবেন দাদাবাবু? এইটাই জানতে এসেছিলাম আর কি। আপনি যা রান্না করবেন কাকা, আমরা তাই খাবো। শুধু মেয়েটার জন্য যদি একটু গরম দুধ, ওইটা একটু ব্যবস্থা করা যাবে? এই সে আর বলতে, আমি তো অতীনকে কখন পাঠিয়ে দিয়েছি। এই তো ও দুধ নিয়ে এলো বলে। নিলয় দাদাবাবু বলে দিয়েছেন আপনাদের যত্ন আত্মীরে যেন কোনো কমতি না থাকে। সেসব ঠিক আছে কাকা, ওই উঠোনের শ্যাওলাগুলো শুধু। শুভ্রকে প্রায় থামিয়ে দিয়েই বিনু কাকা জিভ কেটে বলে ওঠে, হ্যাঁ এই দেখেছেন, আসলে কি বলুন তো, আমরা সামনের দরজাটা ব্যবহার করি না। দুটো মোটে প্রাণী থাকি এই বাড়ির একটা ঘরে পড়ে। যখন যা প্রয়োজন হয় ওই পিছন রাস্তা দিয়েই যাই। তাই উঠোনের কথাটা একদম খেয়াল ছিল না। আমি কাল সকালেই সব পরিষ্কার করার ব্যবস্থা করছি, একদম চিন্তা করবেন না। আচ্ছা, পেছনের রাস্তাও আছে? ঠিক আছে, আপনি রান্না জোগাড় করুন, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব, বড্ড ক্লান্ত আমরা। কথাটা বলতে বলতেই বাইরে বেরিয়ে আসে শুভ্র। একটা সিগারেট না হলে তার সত্যিই চলছে না। সারাদিনের জার্নিতে মাথাটা ধরে এসেছে। কে যেন ডাকছে পুরবীকে বহু দূর থেকে। অন্ধকারের ভিতর লুকিয়ে এক টানা ডেকে চলেছে। কোথায় যেন নিয়ে যেতে চায়, কি একটা দেখাতে চায়। পুরবী বুঝতে পারছে না যাওয়া উচিত হবে কিনা। হঠাৎ ওর মনে হলো ঠিক ডাক নয়, একটা সুর বাজছে। সেটার মধ্যেই একটা চাপা আহ্বান মিশে আছে। এই সুরটা ওর চেনা। মনে হয় ছোটবেলায় মায়ের কোলে শুয়ে বহুবার যেন শুনেছে এই সুর। কেবল তখনও জ্ঞান হয়নি বলে ভুলে গেছে বড় হতে হতে। পুরবীর জন্মের শেকড় থেকে কেউ ডেকে চলেছে ওকে। ওর পায়ের নিচের মেঝে ঠান্ডা হয়ে আছে। বুঝতে পারল একটা ছাদে দাঁড়িয়ে আছে। এগোতে যেতেই পা আটকে গেল পুরবীর। একটা ঘড়ি পড়ে আছে মেঝেতে।
হাত বাড়িয়ে তুলে নিল সেটা। অবাক হয়ে দেখল ঘড়ির কাঁটাটা স্বাভাবিকের উল্টো দিকে ঘুরছে। ভালো করে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই হঠাৎ খেয়াল হলো পুরবীর, ঘড়ির কাঁটাটা আদৌ ঘুরছে না, বরঞ্চ ওর কাঁচের ওপর অন্য একটা ঘড়ির ছায়া পড়েছে। সেই ঘড়ির কাঁটাটাকেই ভুল করে ঘড়ির ভিতরে ভেবেছিল। তবে কি মাথার উপরে আর একটা ঘড়ি আছে? অবাক হয়ে ওপরের দিকে তাকাতেই পুরবী স্তম্ভিত হয়ে গেল। গোটা আকাশের বুক থেকে চাঁদ তারা সব মুছে গেছে। তার বদলে আকাশটা একটা মহাজাগতিক ঘড়িতে পরিণত হয়েছে। তার কাঁটাটা এগিয়ে চলেছে টিক টিক করে। সেই চেনা সুরের তীব্রতা বেড়ে উঠল। একটা অজানা ভয়ে মিহি চিৎকার বেরিয়ে এলো পুরবীর মুখ থেকে। ভেঙে গেল ঘুমটা। ঘুম ভেঙেই উঁচু সিলিংয়ের কড়িকাঠের দিকে চোখ পড়ল পুরবীর। বহুকাল আগে এভাবেই হয়তো সকালের মিঠে রোদে ঘুম ভাঙত এ বাড়ির জমিদার কিন্নির। পালঙ্কের একপাশে জানলার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়ত। ভাবতে বেশ লাগছে পুরবীর। এখন অনেক বছর পর সেই জমিদার বাড়ির ঘরে ঠিক যেন এক জমিদার গিন্নির মতোই সকালটা দেখছে সে। বিছানায় উঠে বসে পুরবী, পাশেই ঋদ্ধিমা আর শুভ্র অঘরে ঘুমোচ্ছে। এই ঘরটা দোতলায়, বেশ বড়, উঁচু সিলিং, দেওয়ালে একটা ঘড়ি লাগানো। সেটাও খুব বেশি পুরনো নয়। আর কোনো আসবাব নেই এই ঘরে। ঘরের জানলা দুটো পড়ে বাড়ির পেছন দিকে। এই ঘরটাই হয়তো গেস্ট রুম। বিছানা ছেড়ে আলতোভাবে পুরবী এসে দাঁড়ালো একটা জানলার সামনে। জানলাগুলো নিচ থেকে অনেকটা উপর অবধি উঠেছে। খোলা জানলা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এবারের পেছনে একটা বিশাল জমি পড়ে আছে। কয়েকটা সুপুরি, নারকেল আর আম গাছ আছে। সেখানেই ছোট্ট করে একটা বাগান তৈরি করা হয়েছে। এর ঠিক পরেই একটা পুকুর। গ্রামের কয়েকটা মেয়ে বউ এসেছে ওই ঘাটে। কেউ স্নান করছে, কেউ জল ভরছে। গ্রামের আকাশটাও একটু বেশি নীল, কি স্বচ্ছ। পুরবীর মনে ভিড় জমাতে থাকে ব্যস্ত কলকাতার ছবিগুলো। সেই সব থেকে কদিনের ছুটি। এইসব ভাবতে ভাবতেই কি একটা মনে পড়াতে একবার ঘড়ির দিকে তাকিয়ে নিল সে। সকাল 7:30 বাজে। অগোছালো শাড়িটাকে ঠিক করে লম্বা চুলটা হাতে গুটিয়ে একটা খোপা করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। তারপর সিঁড়ি দিয়ে নেমে নিচের তলায় এসে পৌঁছালো। রান্নাঘর খোলাই আছে। বিনু কাকা সকলের জন্য চা বানাচ্ছে। কি কেমন ঘুম হলো দিদিমণি? পুরবীকে ভিতরে ঢুকতে দেখেই মুচকি হেসে প্রশ্ন করল বিনু কাকা। হ্যাঁ, বেশ ভালো। আপনাদের এই জায়গাটা না খুব সুন্দর। এখানকার হাওয়াও কিন্তু বেশ ভালো। 15 দিনেই দেখবেন কেমন স্বাস্থ্য হবে। মেয়ের জন্য দুধটা গরম করতে করতে পুরবী বলল, হবে না, হবে না কাকা, আমি চিরকালই এমন রোগা। তারপর আবার থেমে জিজ্ঞেস করল, আপনারা দুজনই শুধু থাকেন তো এখানে? আর কেউ থাকে না? হ্যাঁ, আমি আর অতীন থাকি। ওই যে ওদিকের ঘরটাতে দুজনে থাকি। দুটো মানুষ একটা ঘরেই দিব্যি চলে যায়। তবে আপনাদের ওই ঘরদোর মোছার জন্য একটা মেয়েকে ঠিক করা হয়েছে, রুমকি। এই গ্রামেরই মেয়ে, বড় ভালো মেয়ে। এই 8টা বাজলেই চলে আসবে। ও এ কদিন এই বাড়িতে থাকবে, মানে আপনারা যে কদিন থাকবেন আর কি। সারাদিন সব কাজ আপনার হাতে হাতেই করে দেবে।
ও ওই আমাদের পাশের ঘরটায় থাকবে। বিনু কাকা চায়ের কাপ দুটো ট্রেতে সাজিয়ে রাখলো। ওটা আমায় দিন কাকা, আমিই নিয়ে যাচ্ছি। পরীর খাবারটাও তো নিয়ে যাব। বিনু কাকার হাত থেকে ট্রেটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো পুরবী। ঋদ্ধিমার ডাক নাম পরী। 3 বছরের মিষ্টি মেয়েটা সত্যিই পরীর মতোই দেখতে। সিঁড়ি দিয়ে ওঠার আগেই পুরবী দেখতে পেল উঠোনটা। শ্যাওলার স্তর সরে গিয়ে আসল রূপটা বেরিয়ে এসেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে প্রায়। অতীনকে নিয়ে শুভ্র গেছে একটু বাজারের দিকে। বিনু কাকা সন্ধ্যের জলখাবার বানাতে ব্যস্ত। তোমাদের কলকাতাটা খুব ঝাঁ চকচকে নয় গো দিদি? ঋদ্ধিমার সাথে খেলতে খেলতে প্রশ্ন করে বছর 22-এর মেয়েটা। মুখটা ভারী মিষ্টি, দেখলেই বোঝা যায় ভীষণ সহজ সরল। রোগা ছিপছিপে শরীর নিয়ে দৌড়ে ঝাঁপিয়ে সব কাজ পুরবীর হাতে হাতে করে দিয়েছে। এদিকে ঋদ্ধিমার সাথেও বেশ ভাব জমেছে তার। সারা বিকেল ঋদ্ধিমা এবাড়ির উঠোন জুড়ে ছুটে বেরিয়েছে, আর পেছন পেছন দৌড় করিয়েছে রুমকিকেও। ঝাঁ চকচকে? তা যা বলেছ, কিন্তু এই ঝাঁ চকচকে শহরে এমন শান্তি নেই গো, যেমনটা তোমাদের এই গ্রামে আছে। হ্যাঁ, তবে বলতে পারো অনেক সুযোগ সুবিধা আছে। মানুষ সারাক্ষণ ওই সুযোগ সুবিধার পেছনেই দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু ওই চাকচিক্যের আড়ালে আছে কিছু ক্লান্ত মুখ। কি সব যে বললে দিদি, আমি চাই বুঝতেই পারলুম না। তবে হ্যাঁ, এটুকু বুঝলুম তোমার এই গ্রামখানা বেশ লেগেছে। একদম ঠিক বুঝেছ মেয়ে, তোমাদের এই গ্রামখানা আমার কিন্তু দারুণ লেগেছে। শুধু গ্রাম, তোমাদের এই জমিদার বাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। জানো তো, ছোটবেলায় বন্ধুদের সাথে কত কুমিটাঙ্গা খেলতুম ওই উঠোনে। তখন আমার বছর 7 বয়স হবে। তারপর এই এলুম এ বাড়িতে। কথাটা বলেই রুমকির হাসিটা কেমন ফিকে হয়ে এলো। ব্যাপারটা পুরবীর চোখ এড়ালো না। দূর থেকে ভেসে আসছে শাঁখের শব্দ। সন্ধে দিচ্ছে কেউ, হয়তো কোনো গৃহবধূ সুন্দর করে প্রদীপ জ্বালাচ্ছে তুলসী মঞ্চে। গ্রামে কেমন ঝুপ করে সন্ধে নেমে আসে, আর সেই হঠাৎ করে নেমে আসা সন্ধ্যের জানান দিয়ে যায় চারিদিক পবিত্র করে তোলা শঙ্খধ্বনি। আচ্ছা, এ বাড়িতে কোনো ঠাকুর ঘর নেই? এককালে ছিল তো, এই দোতলা শেষ প্রান্তের ঘরটায়। এবারে লোকজন কেউ এখন থাকে না বলেই ও ঘরে আর পুজো হয় না। আমি তো কথাটা শেষ করতে পারল না রুমকি। তার আগেই ঘরে ঢুকে এলো বিনু কাকা। তারপর খাবারগুলো টেবিলে রেখে পুরবীর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, এখন আমি আমাদের ঘরেই রোজ সন্ধে ঠাকুরের ছবিতে ধূপ দেখাই। অনেক ছোটবেলায় এসেছে, অনেকদিন আসে না তো, এই বাড়ি সম্বন্ধে বেশি কিছু জানে না। আচ্ছা, তুমি বললে সেই 7 বছর আগে এ বাড়িতে এসেছিলে, তারপর আর আসনি কেন? পুরবী একটু কৌতূহল দেখায়। ও বাবা, সেটাই তো বলতে যাচ্ছিলুম গো। এ বাড়িতে জানো তো, হ্যাঁ, ও তখন বাচ্চা মানুষ, ওর কিছুই মনে নেই। বাচ্চা ফেলার সব আজগুবি গল্প শোনাবে আপনাকে। তার চেয়ে বরং তাড়াতাড়ি খেয়ে নিন তো খাবারটা। গরম গরম লুচি, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু। বিনু কাকার ঠোঁটের কোণে সেই বিনয়ের হাসিটা আবার ঝুলছে। একটা চোরা দৃষ্টি হানেন তিনি রুমকির দিকে। তারপর গলাটা নরম করে বলেন, রুমকি মা, খাবারটা খেয়ে একটু রান্নাঘরে আসিস তো মা, সবজিগুলো একটু কেটে দিবি। পুরবীর মনে হলো
কিছু একটা কারণে রুমকিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন বিনু কাকা। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। খাবারের প্লেটগুলো যে যার হাতে নিয়ে খেতে শুরু করলো। রীতিমা নিজের মনে পুতুল নিয়ে খেলে যাচ্ছে। পুরবী মাঝে মধ্যে একটু করে লুচির টুকরো তার মুখে ভরে দিচ্ছে। খাবারটা শেষ করে প্লেটগুলো নিয়ে রুমকিও বেরিয়ে গেল ঘর থেকে। পুরবীর কেমন একটা খটকা লাগলো। কিছু কি আড়াল করতে চাইল বিনু কাকা? এমন কি কারণ ছিল রুমকির এ বাড়িতে না আসা? কি এমন ঘটেছিল আজ থেকে 15 বছর আগে? এই সব প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে পুরবীর। কি গো, কেমন কাটালে সন্ধেটা? পেছন থেকে শুভ্রর গলা শুনে একটু চমকে গেল পুরবী। ও যে কখন পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সে। হ্যাঁ, তুমি কখন এলে? শুভ্রর দিকে ফিরে তাকায় সে। এই তো এইমাত্র। আর এসেই দেখি আমার বউ গভীর চিন্তায় মগ্ন। কি এত ভাবছো বলো তো? ঋদ্ধিমাকে কোলে তুলে নিয়ে পুরবীর পাশে বসে শুভ্র। শুভ্রকে এই মুহূর্তে কিছু বলাটা হয়তো ঠিক হবে না, কারণ আদৌ তেমন কিছু সন্দেহজনক আছে কিনা তাও তো আগে দেখতে হবে। মুখে একটা আলগা হাসি এনে পুরবী বলে, ভাবছিলাম তুমি এখান থেকে যাবে কি করে অফিসে? বাস রুটটা জেনে নিয়েছো? না না, সেসবের দরকার হবে না। এখানকার অফিস থেকে একটু আগেই ফোন করেছিল। এরা একটা গাড়ির ব্যবস্থা করেছে। কাল সকাল ঠিক 9:30 গাড়ি এসে যাবে। আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, পুরবীর চোখ দুটো তখন সজাগ প্রহরীর মতো জেগে রয়েছে। মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো যেন ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। কি এমন হয়েছিল এই বাড়িতে? কি আছে এখানে? চিরকালীন জমিদার বাড়ির ভূতের কাহিনীর মতো এ বাড়িতেও কি ভূত আছে? না না, সে কি করে হয়? পুরবীর মন বলছে এই বাড়িতে ভূত নেই, আছে অন্য কিছু। কি হতে পারে? প্রাচীনকাল থেকে বয়ে আসা কোনো অভিশাপ, বা এমন কিছু যা এর আগে কেউ কোনোদিন শোনেনি, এমন কিছু যা পুরবী কল্পনাও করতে পারবে না। বিনু কাকার কথা বলার ধরনটাও কেমন অদ্ভুত ঠেকল। কে জানে কি এমন ইতিহাস লুকিয়ে রেখেছে এই বিশাল বাড়িটা নিজের মধ্যে। সবকিছু কেমন ঘেঁটে যাচ্ছে পুরবীর। আজ সকালটা বেশ ভালো লাগছে। গতকাল রাতে অল্প বৃষ্টি হয়েছিল, তাতেই আবহাওয়াটা মনোরম হয়ে উঠেছে। একটা ঠান্ডা হাওয়া বইছে। একটু আগেই গাড়ি এসেছিল, শুভ্র বেরিয়ে গেছে। অতীনকে পাঠানো হয়েছিল বাজারে, যদিও বাজারে যাওয়ার তেমন কোনো প্রয়োজন ছিল না। পুরবী জোর করে পাঠিয়েছে। এটা লাগবে ওটা লাগবে বলে সরিয়েছে ব্যাটাকে। গতকাল রাত থেকেই পুরবীর রুমকির ওপর নজর রাখছে। পুরবীর মনে হয়েছে কিছুতেই রুমকিকে পুরবীর কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা হচ্ছে রুমকিকে। নিশ্চয়ই বিনু কাকা লাগিয়েছে ওকে। দুপুরের খাবারের একটা লম্বা লিস্ট সে ধরিয়ে দিয়ে এসছে বিনু কাকাকে। রুমকিকেও সে বের করে এনেছে বেশ বুদ্ধি খাটিয়ে। আজ সেই গোটা জমিদার বাড়ি ঘুরে দেখবে রুমকিকে নিয়ে। তার ফাঁকেই রুমকির পেট থেকে কথা বের করবে। এ বাড়ির একতলার ঘরগুলো বেশ বড় বড়, সবগুলো একই ছাঁচে তৈরি। প্রতিটা ঘরই খালি, সেভাবে কোনো আসবাবপত্রই নেই। এই সব ঘরগুলো যে খুব একটা খোলা হয় না তা বেশ বোঝা যাচ্ছে। কেমন ভ্যাপসা একটা গন্ধ। পুরবী ঘরগুলোর জানলা খুলে দেওয়ায়
বহু বছর পর ঘরগুলোয় রোদ ঢুকল, ঝাপটা দিল তাজা হাওয়ার। পাশের ঘরে ঢুকে এলো পুরবী। এ ঘরেই একসময় বাড়ির প্রধান কর্তা সস্ত্রীক থাকতেন। পুরনো আমলের কারুকার্য করা আয়না বসানো আছে একটা, আর একটা বিশাল পালঙ্ক আছে ঘরে। যদিও বা তার অবস্থা বেশ শোচনীয়। পুরবীর চোখের সামনে স্বপ্নের মতো ভেসে উঠতে লাগলো জমিদারি আমল। ওই পালঙ্কেই বসে আছেন জমিদার গিন্নি, গা ভর্তি সোনার গয়না আর লাল টুকটুকে শাড়ি। একটু পরেই উঠে এসে দাঁড়াবেন জানলাটার কাছে, হয়তো এভাবেই জানলা দিয়ে দূরে চেয়ে থাকবেন। চলো গো দিদি, পাশের ঘরগুলো দেখবে না? ঋদ্ধিমার দুহাত চেপে ধরে পুরবীর দিকে তাকিয়ে রুমকি প্রশ্ন করে। ঋদ্ধিমা খালি ছোটাছুটি করছে। চলো। রুমকির কথায় চটক ভাঙল পুরবীর। কল্পনার মেঘ থেকে সোজা বাস্তবের মাটিতে এসে পড়ল। বাকি ঘরগুলো দেখে ওরা এলো পুরনো ঠাকুর ঘরে। এখানে আগে যে ঘটা করে পুজো আচ্চা হতো তার ছাপ রয়ে গেছে। পুরবী জানে এইটাই সুযোগ। রুমকি ঠাকুর দেবতায় বিশ্বাসী। এই ঘরে এসে কিছুতেই মিথ্যে বলতে পারবে না। শুধু এমনভাবে ওকে চেপে ধরতে হবে যাতে ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছে বলে সব কথা গড়গড় করে বলে দেয়। জানো রুমকি, আমার মা বলে ঠাকুর স্থান নাকি সব থেকে বেশি পবিত্র। এখানে মন খুলে তোমার সব সমস্যার কথা তুমি বলতে পারবে। পুরবী পাক্কা দাবাড়ুর মতো তার প্রথম চাল দিল। হ্যাঁ গো দিদি, একদম ঠিক। আমি তো মন খারাপ হলে ঠাকুরের সামনে গিয়ে আমার সব কষ্টের কথা বলে ফেলি। আর এটাও জানো নিশ্চয়ই, এখানে দাঁড়িয়ে কখনো মিথ্যে বলা যায় না। পুরবীর মুখে যেন এক মায়াবী হাসি ফুটে ওঠে। মোক্ষম চালটা সে চেলেই ফেলেছে। ব্যাস, এই টোপটা রুমকি গিলে ফেললেই চেকমেট। হ্যাঁ তাই তো, ঠাকুরের জায়গায় বুঝি কেউ মিথ্যে কথা বলে? রুমকি একবার কপালে ডান হাতের তর্জনী ঠেকিয়ে প্রণাম করে নিল। পুরবীর ঠোঁটের কোণে অদ্ভুত এক জয়ের হাসি ফুটে উঠেছে। রুমকির একটা হাত চেপে ধরে এসে ফিস ফিস করে বলে, তাহলে সত্যি করে বলো তো, এমন কি হয়েছিল 15 বছর আগে? কেন এই বাড়িতে তোমার বাবা তোমাকে আসতে বারণ করে? কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে? সত্যি বলবে কিন্তু, তুমি কিন্তু এখন ঠাকুর ঘরেই দাঁড়িয়ে আছো। থতমত খেয়ে যায় রুমকি। একটা ঢোক গিলে সে বলে ওঠে, আমি আমি বলতে পারবো না দিদি। তো তোমাদের খুব বিপদ হয়ে যাবে তাহলে। আমাদের বিপদ? রুমকির হাতটা অজান্তেই ছেড়ে দেয় পুরবী। আমাদের কি বিপদ হবে? আমাকে বিনু কাকা বলেছে দিদি, ও কথা জানলে তোমাদেরও বিপদ হবে, যেমন 15 বছর আগে হয়েছিল। 15 বছর আগে কি হয়েছিল রুমকি? একটু উঁচু গলাতেই প্রশ্নটা করেছিল পুরবী। রুমকির ভীরু মুখের দিকে চেয়ে নিজেকে সামলে নিল। বুঝল একে অন্যভাবে ভোলাতে হবে। একটু মাথা ঠান্ডা করে বলল, আচ্ছা ছাড়ো, আমরা বরং একটু ছাদেই ঘুরে আসি। এত বড় বাড়ি, ছাদটা কত সুন্দর হবে বলো? আমার তো ছাদটা দেখতে খুব ইচ্ছে করছে। ছাদে? না না, ছাদে কি যাব? ওখানে যাওয়া বারণ। ছাদে কেউ যায় না এ বাড়িতে দিদি। আঁতকে ওঠে রুমকি। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কেন? ছাদে গেলে আবার কি হবে? পুরবী বুঝতে পারে অজান্তেই সে ঠিক পথটা ধরে ফেলেছে। তার মানে ছাদেই কিছু গন্ডগোল। আরে ওখানেই তো যত বিপদ। তুমি জানো না দিদি, তুমি জানো না। বিড়বিড় করতে থাকে রুমকি। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাইছি, বলো আমায়, না হলে কিন্তু আমি এক্ষুনি ছাদে চলে যাব। পুরবী বিলক্ষণ জানে মানুষ রেগে গেলে আর ভয় পেলে
ঠিক সত্যি কথা বলে দেয়। ওহ দিদি, তুমি কেন বুঝছো না? ওখানেই তো ওই জাদুঘরটা আছে। কথাটা বলেই নিজের মুখে দুহাত চেপে ধরে রুমকি। পুরবীর ভুরু কুঁচকে গেছে। কি জাদুঘর? এ বাড়িতে কেউ জাদু দেখাতো বুঝি? রুমকির সমস্ত উত্তেজনা জল হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে, তারপর মুখ তুলে পুরবীর দিকে তাকিয়ে বলে, আমার থেকে সেই বলিয়ে চাললে দিদি। না, এ বাড়িতে কেউ জাদু দেখাতো না, বরং উপরের ওই ঘরে এমন কিছু আছে যা জাদু জানে, বা হয়তো এমন কেউ আছে যে জাদু জানে। আমি ওখানে কখনো যাইনি, বলা ভালো যে যেতে দেওয়া হয়নি, কারণ আজ পর্যন্ত ও ঘরে যারা গেছে তারা সবাই আর কখনো ফেরেনি গো, হারিয়ে গেছে তারা। এত অবধি বলে সে বারান্দার কাছে গিয়ে একটু ঝুঁকে দেখে নিল, তারপর ফিরে এসে বলল, অতীনদা ফিরে এসেছে দিদি, চলো আমরা বরং পিছনের বাগানে যাই। পুরবী কেমন যেন থমকে গেছিল। মনে মনে ভাবতে থাকে সে, হারিয়ে গেছে মানে? কেউ ফেরেনি আর, তাও একটা ঘর থেকে? তবে কি মারা গেছিল তারা? না, তা তো বলছে না রুমকি। ও তো বলছে তারা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? একটা বাড়ির 3 তলার ছাদের ঘরে গেলে মানুষ হারিয়ে কি করে যায়? সাবধানে দিদি, সাবধানে। হ্যাঁ, একটু কাদা আছে, কিন্তু কাল রাতের বৃষ্টির জন্য এই দশা। বাড়ির পেছন দিকের বাগানে এসে হাঁটতে হাঁটতে রুমকি বলল, পুরবীকে এখনো বড্ড অন্যমনস্ক দেখাচ্ছে। ঋদ্ধিমার একটা হাত পুরবীর হাতে, আরেকটা রুমকির হাতে। কাদা না, তাই একটু আছে। তুমি ওসব কথা ছাড়ো। আচ্ছা রুমকি, তুমি আমায় একটু খোলসা করে বলো না বোন, কি হয়েছিল সেদিন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। একটা জমিদার বাড়ির ছাদ থেকে কেউ কি করে হারিয়ে যেতে পারে? তারা কি মারা গেছিল নাকি খুন হয়েছিল? পুরবী অস্থির হয়ে পড়েছে। একটু এদিক ওদিক তাকিয়ে রুমকি বলল, বলছি দিদি, সব বলছি। তুমি যখন এটুকু জেনেছ, তখন বাকিটা না জানলে তোমার মন শান্ত হবে না, তা আমি জানি। তবে তুমি আমাকে কথা দাও দিদি, তুমি ওই জাদুঘরে যাবে না, কথা দাও আমাকে। পুরবীর হাতটা ধরে কাতর স্বরে বলল রুমকি। পুরবী যেন একটু ভাবল, তারপর সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ল। রুমকি বলতে শুরু করল, তখন আমার মাত্র 7 বছর বয়স। রোজ বিকেলের মতো আমরা কজন এ বাড়ির উঠোনে কুমির ডাঙ্গা খেলছিলাম। বেশ ওই উঠোনেই, জানো তো, এ বাড়ির ভেতরে ঢোকার তখন খুব একটা অনুমতি দেওয়া হতো না আমাদের। এ বাড়িতে তখন একটা ছেলে এসেছিল কিছুদিন থাকতে, মানে এ বাড়িরই ছেলে। সৌরভ নাম ছিল ছেলেটার। বাবার কাছে শুনেছি তার বয়স নাকি তখন 25। আর বাবা এও বলেছিল সে নাকি এ বাড়িরই কোনো তরফে শরিক, কিন্তু এ বাড়ির সঙ্গে তার ঠিক কি সম্পর্ক তা আমি জানি না, বাবাও কিছু বলেনি। তো সেদিন যখন আমরা খেলছিল, হঠাৎ থেকে মিনতি মাসি ছুটে আসছে দোতলা থেকে, আর চিৎকার করছে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বলে। মিনতি মাসি তখন এ বাড়িতেই কাজ করত। সে ছুটে এসে বিনু কাকাকে বলেছিল, বিনুদা, ছাদের জাদুঘর খোলা,
আর সৌরভ দাদাবাবু কোথাও নেই। কথাটা বলেই হাপুস নয়নে কাঁদতে শুরু করেছিল সে। তারপর আবার কাঁদতে কাঁদতে বলেছিল সৌরভ দাদাবাবু হারিয়ে গেল। এখন আমি কি জবাব দেব দিদিমণিকে? এইসব যখন বলছিল মিনতি মাসি, আমরা সব শুনছিলুম অবাক হয়ে। ভাবছিলুম বাহারে এ বাড়িতে একটা জাদুঘর আছে বুঝি, সেখানে জাদু দেখানো হয়। তবে জানো তো দিদি, সেদিন মিনতি মাসি বিনু কাকার উপর রাগও করেছিল। কেন তা জানি না, রাগের মাথায় কি বলেছিল অত খেয়াল নেই। তখন তো আমার মাথায় জাদুঘরেরই কথা ঘুরছিল। শুধু এটুকু মনে আছে, মিনতি মাসি বলেছিল, তুমি সব যেন এমন কেন করলে? এত অবধি বলেই একটু থামলো রুমকি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এর থেকে বেশি আমি আর কিছু জানি না দিদি। সেদিন বাড়ি ফিরে বাবাকে যখন বলেছিলাম ওই কথাটা, বাবা বলেছিল আবার ও বাড়িতে ওসব শুরু হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে জাদুঘরটা কি। বাবা বলেছিল ও ঘরে নাকি এমন কিছু আছে যার জন্য সবাই হারিয়ে যায়, এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে যায়। এতক্ষণ সমস্ত কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল পূরবী। এই শেষ কথাটায় সে চমকে ওঠে। অন্য দুনিয়ায় মানে? তার মানে তো মরে যাওয়া। না গো দিদি, হারিয়ে যেত। মারা গেলে তো তার দেহটা পাওয়া যেত বলো। এমন নাকি এবারের ইতিহাসে বহুবার ঘটেছে। আর কাদের সাথে এমন হয়েছিল তুমি কিছু জানো? না, বাবাও আর কিছু বলেনি। তবে বিনু কাকা হয়তো জানে। কথাটা শুনে পূরবী খানিক বিড়বিড় করে। এবারের প্রত্যেকের নাম তার মানে বিনু কাকাই বলতে পারবে। লোকটার কাছ থেকে জানতেই হবে কায়দা করে। তারপর আবার বেশ গোয়েন্দার মতো জেরা করতে শুরু করে রুমকিকে। আচ্ছা, তখন কোনো পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, এসেছিল তো পরের দিন সকালে। কিন্তু কিন্তু কি? আমি শুনেছিলুম সেই দিন রাতেই নাকি মালতী মাসিও হারিয়ে গেছিল। অনেক চেষ্টা করেও ওদের দুজনকে খুঁজে পায়নি পুলিশ। আচ্ছা রুমকি, অতীন ছিল এই বাড়িতে তখন? হ্যাঁ, অতীন দা তো সেই 5 বছর বয়স থেকে এ বাড়িতে আছে। বিনু কাকার দূর সম্পর্কের আত্মীয় হয়। ওর বাবা মা নেই, তাই বিনু কাকার কাছেই থাকে। পূরবীর মাথায় সব এমনিতেই ঘোঁট পাকিয়ে যাচ্ছিল। অনেকগুলো সুতো যেন এদিক ওদিক ছড়িয়ে আছে, সেগুলো ধরে এগোলে শুধু এক জায়গাতেই পৌঁছানো যাবে। এমন সময় হঠাৎ পূরবীর চোখ পড়ল সামনেই একটা ভগ্নপ্রায় শিব মন্দিরের ওপর। কথা বলতে বলতে কখন যে ওরা পুকুরটা পেরিয়ে এসেছে বুঝতে পারেনি। পুকুর পেরিয়েই সেই মন্দির। এটা সেদিন দোতলার ঘরের জানলা দিয়ে দেখতে পায়নি পূরবী, গাছের আড়ালে ঢেকে গেছিল। এই মন্দিরটা এ বাড়ির নাকি? হ্যাঁ গো, ওই মন্দির পুকুর সব এবারের এলাকার মধ্যেই পড়ে। ওই যে উঁচু জায়গাটা দেখছো, ওখান পর্যন্ত এবারের অংশ। একটু দূরেই একটা উঁচু জমির অংশের দিকে আঙুল দেখায় রুমকি। আশ্চর্য তো, এই বাড়িতে শিব মন্দির ছিল, অথচ মন্দিরে পুজো হতো না। বাড়ির ভেতরে আলাদা ঠাকুর ঘরে পুজো হতো। কপালে ভাঁজ পড়েছে পূরবীর। ব্যাপারটা এবারই খটকা লেগেছে তার। না না, হতো তো। জানো তো, আমি বাবার কাছে শুনেছি
এ বাড়িতে খুব ধুম করে পুজো হতো এই মন্দিরে। পুরোহিত আসতো। বাবা অবশ্য নিজে দেখেনি, শুনেছে। তো এই বাড়ির কোনো পূর্বপুরুষ বিদেশে গেছিল, তার এক বিদেশি বন্ধু এ বাড়িতে একটা উপহার পাঠিয়েছিল। সেই উপহার কানা পাঠানোর পরেই এ বাড়ির পুরোহিত নাকি পুজো করতে চায়নি আর। তখনই এই বাড়ির গিন্নির কান্নাকাটিতে বাড়িতেই ঠাকুর ঘর হয়। কারণ এই বংশের সবাই খুব ঠাকুর ভক্ত ছিলেন, তাই ঠাকুরের পুজো হবে না এটা ভাবতেই পারত না। তবে সে উপহার যে কি ছিল তা বাবাও জানতো না, কারণ এ ঘটনা নাকি স্বাধীনতারও আগের। তবে বাবা এইসব শুনেছিল বিনু কাকার কাছ থেকে। বিনু কাকা এ বাড়িতে কাজ করতে এসে সব জানতে পেরেছিল। বাবা আর বিনু কাকা বন্ধু ছিল। কি অদ্ভুত ব্যাপার! এমন কি উপহার এসেছিল যে বাড়ির পুরোহিত পুজো করতে না করে দিয়েছে? যত ভাবছে জট খুলবে তত আরো নতুন সুতো জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা রুমকি, তোমার বাবার সাথে একবার কথা বলা যাবে? একবার ব্যবস্থা করে দাও না প্লিজ। কথাগুলো বলতে বলতেই পুরবী শিব মন্দিরের দিক থেকে চোখ ফেরায় রুমকির দিকে। আর তখনই খেয়াল হয় রুমকির চোখের কোনায় চিকচিক করা কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। লাভ নেই গো দিদি, বাবা কথা বলতে পারে না এখন আর, শয্যাশায়ী। তাই তো আমার এই দশা গো, কাজ করতে হচ্ছে। নইলে কি আর এ বাড়িতে আসতে দিত বাবা? বাবা তো কিছু বোঝেই না, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কেবল। কথাটা বলেই রুমকি চোখ নামিয়ে ফেলে। ওর চোখ থেকে গড়িয়ে পড়া বড় বড় ফোঁটাগুলো সদ্য শুকিয়ে যাওয়া ঘাসগুলোকে আবার ভিজিয়ে দিচ্ছে। দুপুরে ভালো করে খেতে পারছে না দেখে বিনু কাকা পুরবীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হলো গো দিদিমণি? তোমার মনের মতো সব রাঁধলাম, তুমি যে কিছুই খাচ্ছ না। শরীর খারাপ নাকি? হাতটা ভাতের থালায় নাড়াচাড়া করতে করতে পুরবী বলল, কিছু না কাকা, ওই একটু মন খারাপ, বাড়ির কথা খুব মনে পড়ছে। আজ রাতে জেগে জেগে পুরবী কয়েকটা হিসেব করে ফেলেছে। শুভ্র অফিস থেকে ফিরতেই ওর কাছ থেকে একটা পেপার আর পেন নিয়ে রেখেছে সে। সারাদিনের ক্লান্তির পর শুভ্র এখন ঘুমে আচ্ছন্ন, আর ঋদ্ধিমাও সারাদিন দুষ্টুমি করে যথেষ্ট ক্লান্ত, তাই সেও শুভ্রর পাশে অঘরে ঘুমোচ্ছে। এই সারা বাড়িতে জেগে আছে শুধু একজন, পুরবী। খাতার পাতায় কয়েকটা জিনিস লিখে ফেলেছে সে। এক, এ বাড়িতে এমন একটা ঘর আছে যাকে জাদুঘর বলা হয়, কারণ সেখানে গেলে নাকি মানুষ হারিয়ে যায় অন্য জগতে। দুই, এ বাড়ির এক ছেলে 15 বছর আগে ওই ঘরে গিয়েই হারিয়ে যায়। সেদিন রাতেই মিনতি মাসিও হারিয়ে যায়। শুধু তারাই নয়, তার আগেও নাকি হারিয়ে গেছে এ বাড়ির অনেকে। 3, বহু বছর আগে এ বাড়িতে মন্দিরে পুজো হতো, কিন্তু বিদেশ থেকে এমন কোনো উপহার আসে যার পরে সেই পুরোহিত এ বাড়িতে পুজো করা ছেড়ে দেয়। 4, বিনু কাকা বলেছে রুমকিকে আমাদের কিছু না জানাতে। ওই পাতারই উল্টো দিকে পুরবী আরো কিছু লিখে রাখে, কয়েকটা প্রশ্ন। 1, ওই জাদুঘরে এমন কি আছে? 2, বিনু কাকা কি সব জানে? 3, নিলয় ছাড়া এ বাড়ির আর কোনো শরিক নেই কেন? 4, যে হারিয়ে গেছিল 15 বছর আগে
সে এই বাড়ির কে হয়? 5, কেন মিনতি মাসি রেগে গিয়েছিল বিনু কাকার উপর? 6, কি উপহার এসেছিল বিদেশ থেকে? 7, এই ঘটনাগুলোর সাথে কি সেই উপহারের যোগ আছে? 8, সেই উপহার কি এখনো এ বাড়িতেই আছে? পুরবীর মন বলছে এছাড়াও এমন অনেক কিছু আছে যা এখনো সামনেই আসেনি। আজ সকালেও যথারীতি অফিসের গাড়ি এসে শুভ্রকে নিয়ে গেছে। পুরবী স্নান সেরে দোতলা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে এমন সময় রান্নাঘর থেকে ভেসে এলো ফিসফিসানির শব্দ। থমকে দাঁড়িয়ে যায় পুরবী, তারপর ধীরে ধীরে পা টিপে টিপে উপস্থিত হয় রান্নাঘরের জানলাটার পাশে। শোনা যাচ্ছে কেউ যেন চাপা হিস হিসে গলায় বলছে, রুমকিকে আমি বুঝিয়েছি, ও কিছু বলবে না। তুই দেখিস কোনোভাবে যেন ছাড়ে না যায়, সারাদিন নজর রাখবি। গলাটা পুরবীর চেনা, বিনু কাকা। তার মানে অতীন এখন থেকে সজাগ পাহারাদারের মতো পুরবীর সমস্ত গতিবিধির উপর নজর রাখবে। পুরবীর কেমন যেন মনটা অস্থির লাগে, রাগও হলো ভীষণ, কিন্তু চুপ করে থাকতে হবে আপাতত। হাতের ভিজে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে ঘরে ঢুকে এলো পুরবী। রুমকি ঋদ্ধিমার সাথে খেলনাপাটি খেলছে। পুরবীকে আসতে দেখেই রুমকি ওর দিকে হাসি মুখে তাকায়। পুরবীও অল্প হাসে, কিন্তু মনের মধ্যে তার এখন অনেক রকমের অনুভূতি। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছে না। আচ্ছা রুমকি, তুমি আজকে একটা কাজ করবে সারাদিন। তুমি বিনু কাকাকে একটু হাতে হাতে সব কাজ করে দাও, আমার কাছে খুব একটা বেশি থেকো না। বিনু কাকা যেন মনে করে এই ঘটনায় আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তুমিও আমায় কিছু জানাও না বা জানাতেও চাও না, তাই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, বুঝলে? আর অতীন তো আমাদের উপর নজর রাখছি, সুতরাং বিনু কাকার কাছে একটা পজিটিভ রিপোর্ট যাবে, আর এখানেই আমার কাজটা করতে সহজ হবে। আজ সন্ধ্যায় তৈরি থেকো রুমকি, একটা আড্ডার আসর বসবে এই ঘরে। এ কথা তোমার কাউকে বলতে হবে না, আমি নিজেই সবাইকে বলবো। আমার আসল টার্গেটটা হচ্ছে বিনু কাকার নিজেই। ওনার কাছ থেকে এবারের বংশধরদের ব্যাপারে আমাকে জানতেই হবে, যেভাবেই হোক জানতে হবে। ধীর গলায় কথাগুলো বলল পুরবী। আমি জানি না দিদি তুমি কি চাইছো, তবে খুব সাবধান। বিনু কাকা কিছু টের পেলেই কিন্তু খুব রাগ করবে। রুমকি ভয়ে ভয়ে বলল, না রুমকি, তোমার বিনু কাকা আর যাই হোক আমার উপর রাগ করবে না, এটা আমি বুঝে গেছি। কারণ আমরা হচ্ছে মালিক পক্ষের লোক, আমাদের বিপদও উনি চট করে করতে পারবেন না। এবারের রহস্য ভেদ তো আমি করবই, যেভাবেই হোক। সারাদিন শেষে সন্ধে নেমেছে। পুরবীর সব প্ল্যান রেডি, নিপুণভাবে ছক কষেছে সে। জালে বিনু কাকাকে পড়তেই হবে। শুভ্র অফিস থেকে ফিরে এসেছে। পুরবী বিনু কাকা আর অতীনকে শুভ্রর কাছে পাঠালো এই বলে যে শুভ্রর আজ তাস খেলতে মন করেছে, আর পুরবী রুমকি মিলে রান্নাঘরে সবার জন্য গরম গরম চা আর পকোড়া বানিয়ে নেবে এবং তারপর সকলে বসে একসাথে আড্ডা দেবে। এই রকম কথায় সে বাকিদের রাজি করিয়ে উপরে পাঠিয়েছে শুভ্রর ঘরে। এদিকে রুমকি আর পুরবী সকলের জন্য চা পকোড়া বানাচ্ছে। এই ফাঁকে রুমকিকে যা যা বোঝানোর তা বুঝিয়ে নিয়েছে পুরবী। চলো চলো, সকলের জন্য চা পকোড়া এসে গেছে, এখন খেলা বন্ধ। একটা বড় ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো রুমকি, আর পেছনেই পুরবী। খাটের উপর একপাশে শুভ্র বসে, পাশে ঋদ্ধিমা ঘুমিয়ে আছে।
সামনেই দুটো চেয়ারে, একটাতে বিনু কাকা আর একটাতে অতীন বসে। রুমকি এসে সামনের টেবিলে খাবারগুলো রেখে মেঝেই বসতে যাচ্ছিল, পূরবী তাকে আর একটা চেয়ার এগিয়ে দেয়। পূরবীও শুভ্রর পাশে খাটেই গিয়ে বসল। তারপর সকলের দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, এই অনেক হয়েছে খেলা, তোমরা খেলা বন্ধ করে এখন সবাই খাওয়া দাওয়া শুরু করো, না হলে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে। খেলার আমেজে বিনু কাকা, অতীন সকলের মুখ বেশ প্রসন্ন। পূরবী একবার আর চোখে দেখে নিল সেসব। সকলে যে যার মতো খাওয়া শুরু করলো। বিনু কাকা পকোড়ায় কামড় বসাতে বসাতে বলে উঠল, বাহ, বেশ রান্নার হাত তো আপনার দিদিমণি। নিজের হাতের রান্না খেতে খেতে অন্যের হাতের খাবারের স্বাদ যেন ভুলতেই বসেছিলাম। অতীন একটু কমই কথা বলে। এই প্রথম সেও বলে উঠল, আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটছে। না হলে আমরা এই দুটো মানুষ আর এত বড় একটা বাড়ি, কেমন করে যেন সময়টা পেরিয়েই যায়, ভালো লাগে না। অনেক দিন পর আগের মতো বাড়িতে লোক আছে, ভালোই লাগছে। কতদিন পর যে তাস খেললাম। ওই বিকেলবেলায় আগে যেতাম নেরুদের পাড়ায় তাস খেলতে, কিন্তু এখন আর যাওয়া হয় কই। কথাগুলো বলেই একটা আস্ত পকোড়া গপ করে মুখে পুড়ে নিল সে। তাই দেখে রুমকি ফিক করে হেসে ফেলল। পূরবী চোখ টিপে তাকে সতর্ক করে দিল, অনেক কষ্টে ফাঁদে আনা শিকার হাত ছাড়া হয়ে গেলেই মুশকিল। ওদের মেজাজটা কোনো মতেই বিগড়ানো যাবে না। পূরবী শুভ্রকে পিঠে একটা খোঁচা মারতেই দম দেওয়া পুতুলের মতো সে বলে উঠল, আমি আর নিলয়ও আগে খুব তাস খেলতাম কলেজের দিনগুলোতে। নিলয়ের কাছে কত শুনেছি এই বাড়ির কথা। নিলয় বলতো অনেক ছোটবেলায় নাকি ও আসতো, বড়বেলায়ও কয়েকবার এসেছিল। আমার সেসব শুনতে বেশ লাগতো। আমি ওকে আরোই জোর করতাম। জমিদার বাড়ির কথা শুনতে কার না ভালো লাগে বলুন? এই তো এখানে আসার আগেও বলে দিয়েছে, ওখানে গিয়ে তোর যা জানার এক কাকার কাছে জেনে নিবি। বলতো আমি যা জানি না তা ওই কাকা জানে। এখন বুঝলাম ও আপনারই কথা বলতো। আজ শোনান না কাকা এ বাড়ির কিছু কথা, বেশ আড্ডা হবে খানিকক্ষণ। আমরা আর কদিনই বা এখানে থাকবো বলুন? তারপর আর এই জীবনে কখনো আসা হবে কিনা কে জানে। পূরবীর শেখানো কথাগুলো ঠিকঠাক বলতে পেরে হাঁপ ছাড়ল শুভ্র। হ্যাঁ কাকা, প্লিজ বলুন না এই বাড়ির কথা। এখানে কারা কারা থাকতেন? মানে ওই বংশধরদের নাম আর টুকিটাকি। প্রমিস করছি, পাক্কাওয়ালা প্রমিস, বেশি কিছু জানতে চাইব না। কিন্তু কিন্তু আমার না বেশ ভালো লাগে জমিদার বাড়ির ইতিহাস শুনতে, তাদের কাহিনী, তাদের বাড়ির ইতিহাস। বলুন না কাকা, প্লিজ, না করবেন না। পূরবী বেশ আবদারের সুরেই বলল, হ্যাঁ বলো না গো, আমিও তো কারোর নাম জানি নে। এত বছর এখানে আছি, তাও কখনো কোনো গল্প শুনিনি। বিনু কাকা খানিকক্ষণ ভেবে নিয়ে তারপর বললেন, বেশ, তবে আমি বেশি কিছু জানি না। মেয়ে বাড়ির বংশধরদের নাম যতটুকু ওই বাবার কাছে শুনেছিলাম, ওই ততটুকুই। কেমন? পূরবীর মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সে বুঝেছে পাখি ফাঁদে পা দিয়েছে। গরম চায়ে চুমুক দিয়ে বিনু কাকা বলতে শুরু করলেন তার গল্প। এই জমিদার বাড়ি তথা রায় বাড়ির গল্প। আমার বাবাও এ বাড়িতে কাজ করতেন। আমরা থাকতাম এই গ্রামেই। বাবা এ বাড়িতে কাজ করে রাতে বাড়ি ফিরে যেতেন, এখানে রাতে থাকতেন না। কারণ এ বাড়িতে তখন অনেক লোক, গম গম করতো বাড়ি। আমি কখনো আসিনি। আমি এসেছি আমার 20 বছর বয়সে, যখন আমার বাবা অসুস্থ হয়। বাইরের কোনো লোক এনারা রাখতে চাননি, তাই অগত্যা। তো
তখন এসে আমি খুব বেশি আগের প্রজন্মকে দেখিনি, মানে নিলয় দাদাবাবুর বাবা আর তার বাবা। আর আমার আসার পরই তো নিলয় দাদাবাবু হলেন বছর পর। বাকিটুকু বাবার কাছে শুনেছি। এই রায় বাড়ির যিনি প্রধান ছিলেন তার নাম ছিল হরিনারায়ণ রায়। হরিনারায়ণ রায়ের ছিল 2 ছেলে ও 1 মেয়ে। তার বড় ছেলে প্রতাপাদিত্য রায়, ছোট ছেলে বিক্রমাদিত্য রায় এবং মেয়ে সুবর্ণলতা রায়। বড় ছেলে বিয়ে করেনি, তার শিকারের নেশা ছিল, বাইরে বাইরে ঘুরতেন। মেয়ে সুবর্ণলতা আর ছোট ছেলের বিয়ে হয়। মেয়ে সুবর্ণলতার শ্বশুর বাড়ি খুবই খারাপ হওয়ায় সেই যুগেও মেয়েকে বাড়িতে এনে রেখেছিলেন তিনি। সে মেয়ের কোনো সন্তান ছিল না, তবে সে নাকি এ বাড়িতে থেকে অনেক পড়াশুনো করেছিল। বিনু কাকাকে প্রায় মাঝপথে থামিয়ে দিয়ে শুভ্র বলে ওঠে, আরে এই তো দারুণ ব্যাপার, সেই আমলের মেয়ে হয়ে। বলতে গিয়ে থেমে যায় শুভ্র। পেছন থেকে আবার একটা খোঁচা খেয়ে বুঝতে পারে সে ভুল সময় কথা বলে ফেলেছে। হ্যাঁ, সেই যুগেই। আর রইল একমাত্র ছোট ছেলে বিক্রমাদিত্য। তিনি কিন্তু বেশ বিচক্ষণ মানুষ ছিলেন, একাধারে সংসারী এবং অন্যদিকে খুব ভালো জমিদার। এ বাড়ির জমিদারের ইতিহাসে কিন্তু কোনো দাগ নেই। এনারা সত্যি খুব ভালো জমিদার ছিলেন। তো এই বিক্রমাদিত্য বিয়ে করেন এবং 2 পুত্র সন্তান হয়, সুদর্শন ও বিভূতি। এনাদের প্রত্যেকেরই বিয়ে হয় এবং সন্তানও হয়। কিন্তু বিভূতি যিনি, উনি ব্যবসাপত্র কম দেখতেন, কারণ উনি একটু ঘুরে বেড়াতে ভালোবাসতেন, খুব বিদেশ যেতেন। আর অনেক বিদেশি বন্ধু এ বাড়িতে এসেছেন শুনেছি। এই বিভূতি রায়ের একটাই ছেলে ছিল, মনীন্দ্র রায়, যার ছিল 1 মেয়ে বিভাবতী ও 1 ছেলে দেবেন্দ্র। আর সুদর্শন রায়ের ছিল 2 ছেলে, অনন্ত আর আদিত্য। আবার অনন্ত রায়েরও ছিল 1 মেয়ে আর 1 ছেলে, ইরাবতী আর সুকোমল। ইরাবতী দিদির একটি ছেলে ছিল সৌরভ। আর সুকোমল রায় হলেন আমাদের নিলয় দাদাবাবুর বাবা। বিনু কাকা থামল, চা শেষ। হাত থেকে কাপটা নামিয়ে রাখতেই পুরবী প্রশ্নটা ছুঁড়ে দেয়, কাকা সবটা বুঝলাম না তো। ওই দেবেন্দ্র রায়, বিভাবতী দেবী, আদিত্য রায় আর 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 কে বেশ, হ্যাঁ, ইরাবতী দেবী। ইরাবতী দেবীর ছেলে মানে সৌরভ, ওনাদের কি হলো? ওনাদের কোনো সন্তান? আর সৌরভ মানে তো নিলয়ের পিসির ছেলে হচ্ছে, সে কোথায়? এবারের তাহলে নিলয় ছাড়াও আরো শরিক আছে। বিনু কাকা যেন চমকে উঠলেন। তারপর নিজের সেই বিনয়ের হাসিটা টেনে বললেন, ওদের কথা জানি না দিদিমণি, ওরা সব ওই বয়সে মারা যান, নয়তো অন্য কিছু। ওনাদের আর খুঁজে পাওয়া যায়নি। আর সৌরভ দাদাবাবু বড় ভালো ছিল গো, মাত্র 25 বছর বয়সেই নিখোঁজ হয়ে যায়, কেউ আর টিকিও পেল না তার। ইরাবতী দেবীও ছেলের শোকে মারা যায়। আসলে কোনো জিনিসেই বেশি কৌতূহল ঠিক নয় তো, তাই আমিও দেখাইনি আর কি। জমিদার বাড়ির কথা জমিদারদের মধ্যেই থাক না, আমি হলাম গিয়ে মুখ্য মানুষ। পুরবীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বিনু কাকা নিজেই খাবারের ফাঁকা প্লেটগুলো নিয়ে চলে গেলেন। অতীনও গেল পিছু পিছু। রুমকি চায়ের খালি কাপগুলো একটা ট্রেতে করে নিয়ে চলে গেল। পুরবী হতাশ হয়ে দুগালে হাত দিয়ে
কনুইয়ের ভর নিজের হাঁটুর ওপর দিয়ে বাবু হয়ে বসে রয়েছে। একটা নাটক এমন জায়গায় শেষ হলো যেখানে তার শেষ হওয়ার কথা ছিল না। এই তুমি কি করছো বলো তো? আমাকে দিয়ে সব নাটক করালে কেন? কিছু না, কিন্তু অনেক কিছু জানার আছে। কাল সারাদিন আমি অনেক হিসেব মেলাবো, তারপর রাতে তোমাকে সবটা বলছি। পুরবী মেঝের দিকে তাকিয়েই উত্তর দেয়, আজ সারাদিন পুরবীর অনেক ব্যস্ততায় কেটেছে। অনেক হিসাব সে মিলিয়ে ফেলেছে। একটা লিস্ট বানিয়ে ফেলেছে সেই সব মানুষদের যারা হারিয়ে গেছে। 1 বিভাবতী রায়, 2 দেবেন্দ্র রায়, 3 আদিত্য রায়, 4 সৌরভ। পদবি জানা যায়নি নিলয়ের পিসির ছেলে। 5 মিনতি মাসি। এ বাড়িতে কাজ করত, সৌরভদের হারানোর দিন রাতে হারিয়ে যায়। স্টার চিহ্ন দিয়ে লিখে রেখেছে সে আরও কয়েকটা কথা। বিভূতি রায়ের আমলেই বিদেশ থেকে আসে উপহার, আর তারপরেই এনারা হারিয়ে যান। কিন্তু সেই সময় বিভূতি রায় ও আরও অনেকে বেঁচে ছিলেন। তাদের মধ্যে সকলেরই স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি তাদের মধ্যেও কেউ হারিয়ে গিয়েছিল তা জানা যায়নি। হয়তো তাদের মধ্যেও কেউ আছেন হারানোর তালিকায়। বাকিদের হারানোটা বোঝা গেলেও সৌরভের আর মিনতি মাসির হারানোটার পেছনে অন্য কোনো কারণ মনে হচ্ছে। মিনতি মাসি সেদিন রেগেছিল বিনু কাকার উপর। নিলয় একমাত্র শরিক এই বাড়ির, এটাই অবাক লাগছে। ওই উপহারটা আর 3 তলার জাদুঘরটায় নিশ্চয়ই কোনো যোগ আছে। অফিস থেকে শুভ্র ফেরার পর রাতের দিকে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন পুরবী তাকে সব কিছু খুলে বলে। এই দুদিনে তার ছক করা 2টো কাগজও দেখায়। নিলয়কে ফোন করে শুভ্র এটা জানতে পারে যে ওদের ফ্যামিলিতে এরকম একটা রিউমার আছে, কিন্তু সেটা নিলয় বিশ্বাস করে না। যদিও তাকেও কখনো যেতে দেওয়া হয়নি ছাদের ঘরে। সবকিছু শুনে তারা একটা কথাই বুঝতে পারে, রহস্যের সব জট খুলবে ওই ছাদের ঘরে। রাত তখন প্রায় 1টা। চুপিসারে পুরবী আর শুভ্র বেরিয়ে আসে ঘর থেকে। ঋদ্ধিমার যদি হঠাৎ ঘুম ভেঙে যায় আর পাশে মা বাবাকে দেখতে না পেয়ে কাঁদতে শুরু করে দেয়, এই ভয়ে তারা ঘুমন্ত মেয়েটাকেও কোলে করে নিয়ে আসে। পুরবী চাবির গোছাটা আজ বিকালেই সরিয়ে নিয়েছিল বিনু কাকার ঘর থেকে। ওতেই ছাদের চাবিও আছে, সে হিসেব করে দেখে নিয়েছে, কারণ 2টো চাবি এক্সট্রা। একটা ছাদের দরজার, আরেকটা ওই জাদুঘরের। খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো ওরা। জমিদার বাড়ির ছাদ সত্যিই বিশাল। চাঁদের আলোয় চারপাশের শোভা আরো বেড়ে গিয়েছে। তার সাথে অদ্ভুত একটা মিহি অথচ মাতাল করা সুর। কিসের সুর ওটা বুঝতে পারে না ওরা, কিন্তু কোথা থেকে আসছে সেটা বেশ বুঝতে পারছে। এতক্ষণ ঠিক খেয়াল করেনি সুরটা এতক্ষণ ক্ষীণ ছিল। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে শুভ্র পুরবীকে বলে ওঠে, দেখো, এত কৌতূহল কি ভালো? আমরা কোনো ভুল করছি না তো? আমি জানি না, কিন্তু আমি জানতে চাই ওখানে এমন কি আছে। পুরবী এক হাতে শুভ্রর হাতটা চেপে ধরে, তারপর কাঁপা কাঁপা হাতে ছাদের ঘরের তালা খুলে ফেলে। অন্ধকার একটা ঘর, ভিতরে ঢুকে এলো ওরা।
এই ঘরে কোনো আলো নেই। দুপাশের জানলা খুলে দিল পূরবী। চাঁদের আলো ঘরে ঢুকেছে। সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা ঘর। বহু বছর পরে এই ঘরে তাজা হাওয়ার প্রবেশ ঘটেছে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একটা মূর্তি, শ্বেত শুভ্র এক মূর্তি। দীর্ঘ এত বছরের সময়ের প্রবাহেও তার উপর বিন্দু মাত্র প্রভাব পড়েনি। ঠিক যেন এক দেবতা। এক হাতে তার কাস্তে, দুপাশে দুটো বিরাট সাদা ডানা। কিন্তু এই মূর্তি ওদের কাছে অচেনা। এই কি তবে সেই বিদেশি উপহার? কি বলছেন স্যার? অরণ্য সান্যাল মানে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুকান্ত সান্যালের ছেলে অরণ্য সান্যাল মিসিং? হ্যাঁ অভিজিৎ, তাই তো তোমাকে এত তড়িঘড়ি ডেকে পাঠালাম। ওপর মহল থেকে যে চাপ আছে সেটা তো বুঝতেই পারছো। বাট নিউজে তো কিছু দেখলাম না স্যার। নিউজটা এখনও মিডিয়া অবধি পৌঁছাতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি মিস্টার সান্যাল চান না যে এই খবরটা 5 কান হোক। ওনার বিজনেস রাইভালস তো প্রচুর, তারা এই খবরটাকে কাজে লাগিয়ে ওনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তাই মিস্টার সান্যাল চান যে পুলিশ সেটা তদন্ত করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনার ছেলেকে খুঁজে বের করুক। আর সেই জন্যই এই দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তুমি যথেষ্ট এফিশিয়েন্ট, তোমার উপর আমার ভরসা আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর বলছি ঘটনাটা কবে ঘটেছে আর শেষ কোথায় ছিল ওনার ছেলে, সে ব্যাপারে কিছু বলেছেন মিস্টার সান্যাল? ওনারা বর্ধমানের একটা জমিদার বাড়ির মালিকানা নিয়েছিলেন। কয়েকদিন আগেই আইনিভাবে সেই মালিকানা পেয়েছেন। ওনার ছেলে কাল সেখানে যায়, আর আজ সকালের দিকেই নাকি ওনার কাছে ফোন আসে যে ওনার ছেলে হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে, টু বি ক্লিয়ার, অরণ্য সান্যালের বয়স 28। এই বয়সের একটা ম্যাচিওর ছেলে হারিয়ে যায় কিভাবে? অবভিয়াসলি ওকে গুম করা হয়েছে। আর কে ফোন করেছিল ওনাকে সে ব্যাপারে কিছু বলেছেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট অভিজিৎ। একটা প্রাপ্তবয়স্ক ছেলে এভাবে জাস্ট হারিয়ে যেতে পারে না। কিন্তু এই বাড়ির কেয়ারটেকার নাকি ঠিক এই কথাটাই বলেছে মিস্টার সান্যালকে ফোনে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরে কেউ? হতে পারে স্যার, এটা অবশ্যই একটা স্ট্রং মোটিভ, কিন্তু এই মুহূর্তে কোনো কনক্লুশনে যেতে চাইছি না। ওই জমিদার বাড়িতে পৌঁছানোটা আগে খুব দরকার। শোনো, এই ফাইলে সমস্ত ডিটেলস আছে, মানে ওই অরণ্য সান্যাল আর তার ফ্যামিলির ডিটেলস। আর ওই জমিদার বাড়ির মালিকানার কাগজপত্র ওসবও আছে। তুমি একটু চেক করে নাও। ডু ইট অভিজিৎ, আই নো ইউ আর দ্য বেস্ট, জাস্ট ডু ইট। অভিজিৎ ফাইলটা নিয়ে বেরিয়ে এলো। অভিজিৎ সেন, বয়স 27, সুঠাম চেহারার এক দারুণ ব্যক্তিত্ব সম্পন্ন পুলিশ অফিসার। উজ্জ্বল গায়ের রং, সব মিলিয়ে বলা যায় সুদর্শন এক পুরুষ। খুব বেশি সময় হয়নি সে জয়েন করেছে, অথচ ডিপার্টমেন্টের সবাই এটুকু বুঝে গেছে এই ছেলেটির এলেম আছে। কয়েক মাস আগেই এক কুখ্যাত স্মাগলিং গ্যাংকে সে ধরেছে। যে কেস হাতে নেয় সেটা শেষ অবধি না গিয়ে দম নেয় না। সমস্ত ডকুমেন্টস নিয়ে অভিজিৎ সবে গাড়িতে উঠে বসেছে, অমনি মোবাইল স্ক্রিনে ভেসে উঠেছে একটা নাম, শ্রীময়ী। কলেজ জীবন থেকে পরিচয়, আর কয়েক মাসের মধ্যেই ওদের বিয়ে হতে চলেছে। হ্যালো, কোথায় তুমি? একটু বর্ধমান যেতে হচ্ছে। হঠাৎ? হাই প্রোফাইল কেস। একটি অল্প বয়সী ছেলে একটা প্রাচীন জমিদার বাড়ির মালিকানা নেওয়ার পর সেখানে থাকতে গিয়ে মিসিং। তাই? ইন্টারেস্টিং। আর তার সাথে চাপও উপর মহলের। এখন 2 দিনের মধ্যে কেসটা সলভ করতে পারলেই ভালো। আচ্ছা, ওখানে গিয়ে আমাকে একটা ফোন করবে। হ্যালো স্যার, আমি রক্তিম দাশগুপ্ত। একটি অল্প বয়সী পুলিশ অফিসার অভিজিতের দিকে হাত বাড়ালো। অভিজিৎও হাত বাড়িয়ে দেয়।
রক্তিম এখানের ইনচার্জ, 2 বছর হয়েছে জয়েন করেছে। জমিদার বাড়ির উঠোনেই অভিজিতের সাথে তার সাক্ষাৎ হলো। প্রাথমিক আলাপটা সেরে নেওয়ার পর অভিজিৎ বলে উঠল, আচ্ছা বলছি, এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছেন একবার আমাকে ডিটেলসটা দিন তো। রক্তিম মাথা নেড়ে বলতে শুরু করলো, এ বাড়িতে 2 জন কেয়ারটেকার আছে। একজন বিনয়, বয়স ওই 65, তাকে সবাই বিনু কাকা বলে। আর একজন হচ্ছে অতীন, ওই 40-এর কাছাকাছি বয়স হবে। আর কেউ এখানে থাকে না। এরা এ বাড়ির আগের মালিকের আমল থেকেই থাকে। আর নতুন মালিক মানে অরণ্য সান্যাল, সে তো কাল সকালেই এই বাড়িতে এসেছিলেন। আর আজ সকালেই ওই বয়স্ক লোকটা মানে বিনু কাকাই মিস্টার সান্যালকে ফোন করেছিল। অভিজিৎ হাত নেড়ে রক্তিমকে থামিয়ে বলল, এই বাড়ির আগের মালিককে সেটা জানানো হয়েছে? অবভিয়াসলি উনিও এই কেসে ইম্পর্ট্যান্ট, কারণ ওনার বাড়ি থেকে এই ঘটনাটা ঘটেছে যখন। না স্যার, ফোন করা হয়েছিল ওনার অফিসে এবং বাড়িতে। উনি এখন বিদেশে। নাম্বার পেয়েছি, কিন্তু ফোনে ওনাকে পাচ্ছি না। আমি ট্রাই করছি, পেলেই আপনাকে জানাবো। আচ্ছা ওকে, এনিথিং মোর কেস রিলেটেড? এরা 2 জন বলছে যে কাল রাতে নাকি দেখেছিল অরণ্য সান্যালকে নিজের ঘরে যেতে। তারপর আজ সকালে দেখে নাকি সে ঘরে নেই, কোথাও নেই। আর বাড়ির সদর দরজা নাকি খোলা ছিল। আর স্যার, এ বাড়ির চারপাশে ফাঁকা জমির এলাকা তো অনেকটা, সেটা পেরিয়ে বাজার, লোকালয় এসব পড়ে। ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলাম ওনারা জানেনই না যে এখানে নতুন মালিক হয়েছে বা কেউ এসেছিল বলে। মানে জানার খুব একটা যে স্কোপ আছে তাও নয়। দরজা খোলা ছিল মানে উনি বেরিয়ে গেছেন বা কেউ? আচ্ছা একবার চলুন তো, ওনার সঙ্গে একবার কথা বলতে হবে। বিনু কাকা আর অতীনের সাথে কথা বলে নিয়েছে অভিজিৎ, তাতে সেভাবে কিছুই জানতে পারেনি সে। কোনো ক্লু নেই। হ্যালো, কি গো, খবর কি ওদিকে? ফোনের ওপাশে শ্রীময়ীর গলা। নাথিং, সব কিছু কেমন একটা ঘেঁটে আছে জানো তো। একটা 28 বছরের ছেলে মিসিং, অথচ কেউ সাক্ষী নেই। 2টো কেয়ারটেকার আছে যারা এ বাড়ির পুরনো, তারা যতটুকু বলতে পারলো তারা নাকি তাকে রাতে দেখেছে, ব্যাস। সকালে সে নাকি কোথাও নেই। এইটুকু তথ্য নিয়ে এই নিলয় রায়কে ফোন করতে পারলে কিছু হয়তো ক্লু পাওয়া যাবে। এরা 2জন তো খালি বলে যে হারিয়ে গেছে, এর থেকে বেশি তো কিছু বলতে পারছে না। বাড়ির সদর দরজা খোলা ছিল, ঘরটাও দেখে এমন মনে হচ্ছে না যেন কেউ বাইরে থেকে ঢুকেছিল। মোবাইল ফোনটা ঘরেই পাওয়া গেছে, ওটাতেও তেমন কিছু পাওয়া যায়নি, মানে আমি সন্দেহজনক কিছু। গোটা গ্রামে কোনো ট্রেস নেই, পুকুরেও দেখা হয়েছে, যেন মানুষ তো নয় কপ্পুর, উবে গেল। এই হারিয়ে যাওয়া শুনে তো আমার অনেকগুলো ঘটনা মনে পড়ে গেল গো। প্রাচীন কিছু সভ্যতা, কিছু শহর নাকি হঠাৎ করেই হারিয়ে যায়। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, কেউ বলে সত্যি আবার কেউ বলে মিথ্যে। কিন্তু অনেকেরই ধারণা তারা এই সময়কাল থেকে হারিয়ে গেছে অন্য সময় বা অন্য কোনো দুনিয়ায় বলতে পারো। ও গড, আমি এখানে পাগল হয়ে যাচ্ছি আর তুমি আমাকে এসব শোনাচ্ছ। সারাদিন ওই অদ্ভুত গল্পগুলো পড়ে পড়ে তোমার এই হাল, জানো তো। হেসে ওঠে শ্রীময়ী। আচ্ছা আচ্ছা, সিরিয়াস টক। ওই কেয়ারটেকার ওরা তো এবারের পুরনো লোক, ওদের থেকে বরং এবারের ইতিহাস সম্পর্কে কিছু জানো। সব জমিদার বাড়ির অনেক অভিশপ্ত ইতিহাস থাকে কিন্তু। আরে আবার ওই অভিশাপ এক সেকেন্ড দাঁড়া, এটা কিন্তু তুমি ঠিকই বলেছ। এবাড়ির ইতিহাস আর শরিক, ইয়েস। একটা জমিদার বাড়িতে একজন শরিক কি করে হয়? আমি কিন্তু মাত্র একজনেরই ডিটেলস পেয়েছি, বাকিরা কোথায়? ভালো পয়েন্ট বলেছ, কাল সকালে একবার গিয়ে কেয়ারটেকারটার সঙ্গে আবার কথা বলতে হবে। এতক্ষণ তো কি সব বললে আমি নাকি আজগুবি অদ্ভুত গল্প শোনাচ্ছি, আবার আমার কথাতেই তো আইডিয়াগুলো পাও। হ্যাঁ, দেখলে তো। যাকগে, তা তুমি থাকছো কোথায়? একটা হোটেলে আছি, প্রপার টাউনে। আচ্ছা, খেয়েছো তো? খেয়ে নেবো।
ওকে বাই, কাল জানিও কি জানলে জমিদার বাড়ির ইতিহাস। ফোনটা রেখে অভিজিৎ বিছানার উপর ঢলে পড়ল। সারাদিন শারীরিক ক্লান্তি যতটা, তার চেয়ে মানসিক ক্লান্তি ঢের বেশি। এমন অদ্ভুত কেস আগে পায়নি কখনো। যদিও তার কর্মজীবন খুবই স্বল্প, তাও অনেক কেস স্টাডি করেছেও, কিন্তু এমন কখনো পায়নি। বিছানায় পড়তে কখন যে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল বুঝতেই পারেনি। আচ্ছা, আপনি এ বাড়িতে ক বছর আছেন? বয়স্ক কেয়ারটেকার অর্থাৎ সেই বিনু কাকাকে প্রশ্ন করে অভিজিৎ। তা প্রায় 40 বছরের বেশি। উত্তর দেয় বিনু কাকা। তার মানে এ বাড়ির ব্যাপারে আপনি অনেক কিছুই জানেন। আচ্ছা, আমাকে একবার ডিটেলসে এই বাড়ির হিস্ট্রিটা বলুন তো। আই মিন, বংশধরদের নাম, বর্তমান শরিকদের নাম। আচ্ছা, এই বলে বিনু কাকা বলতে শুরু করেন এ বাড়ির বংশধরদের নাম। বেশ কিছুক্ষণ ধরে সেই কথা পুরোটা শোনার পর অভিজিৎ বলে ওঠে, দাঁড়ান 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 ওই বিভাবতী, আদিত্য, দেবেন্দ্র আর ওই সৌরভ, এদের কি হয়? বিনু কাকা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে, এরা সবাই ওই মারা গেছিল কিছু না কিছু অসুখে। কথাটা বলতে গিয়ে একটু থেমে যান ভদ্রলোক। অভিজিতের তীক্ষ্ণ দৃষ্টি তা এড়ায় না। আচ্ছা, চলুন তো একবার বাড়ির বাইরেটা, ওই জমির দিকটা একটু যাই। আমি যাব? হ্যাঁ, আপনিই তো জানেন যে এই বাড়ির এলাকা কতটা। চলুন না, ওসব দেখতে দেখতে না হয় আরো কয়েকটা প্রশ্ন করে নেব। পুকুরের ধারে নিচু হয়ে কিছু দেখার চেষ্টা করলো অভিজিৎ। তারপর বিনু কাকার দিকে ফিরে বলল, বলছি, এই পুকুরটা কারা ব্যবহার করে? এটা যে প্রতিনিয়ত ব্যবহার করা হয় সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আগে আমরা না স্যার, এটা তো ওই বাড়ির সীমানার শেষ প্রান্তে প্রায়, তাই গ্রামের মেয়ে বউরা ওই সকালের দিকে ব্যবহার করে। আগে তো সবসময় করতো, এখন গ্রাম যা উন্নত হয়েছে সবার বাড়িতেই কলে টলে। হাত নাড়িয়ে অভিজিৎ তাকে থামতে বলে। তারপর আরেকটু এগিয়ে এসে শিব মন্দিরটার কাছে থামে। আপনি কাল ইন্টারোগেশনের সময় বলছিলেন এবারের লোক এখানে থাকা বন্ধ করে দিয়েছে প্রায় 35 বছর আগে, কিন্তু এই মন্দিরে পুজো হয় না তারও অনেক বছর আগেই। অন্তত মন্দিরের অবস্থা তো সেটাই বলছে। হ্যাঁ, তা প্রায় অনেক বছর আগে, সেই স্বাধীনতারও আগে। উত্তর দেয় বিনু কাকা। কেন? ও আমি বলতে পারবো না স্যার, ও আমি জানি না। তাই কি? কিন্তু আমার অভিজ্ঞতা যে অন্য কথা বলছে মিস্টার বিনয়। বিনু কাকার দিকে না তাকিয়ে চোখে সানগ্লাসটা পরে নিয়ে অভিজিৎ বলে, আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। হ্যাঁ রক্তিম, আপডেট আছে কিছু? নিলয় রায়কে ফোনে পাওয়া গেছে? জমিদার বাড়িতে ঢুকতে ঢুকতে অভিজিৎ প্রশ্ন করে। বিনু কাকাও পেছন পেছন ঢুকে আসেন। স্যার, এই কেসটার কোনো প্রোগ্রেস হচ্ছে না। অরণ্য সান্যালের পরিবার খুবই ভেঙে পড়েছেন। ওনার মায়ের বক্তব্য হচ্ছে যে অরণ্য সান্যাল নাকি শুতে যাওয়ার আগে অবধি ওনার সাথে ফোনে কথা বলেছেন, আর ওনার তখন এক বারের জন্য কোনো কিছুই অস্বাভাবিক লাগেনি। আবার অরণ্য সান্যালের কল রেকর্ডস থেকে যা জানা গেছে তা হলো ওনার গত 2 দিন ধরে ওনার অফিস আর বাড়ি ছাড়া কারোর সাথে কথা হয়নি। আর কেউ জানতও না যে অরণ্য সান্যাল এখানে আছে। ওই অতীন বলে লোকটি জানিয়েছে যে এ বাড়ির চাবির গোছাটা অরণ্য সান্যালের কাছে ছিল। তার মানে অচেনা কেউ ঢোকার প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। কেউ এলে সে অরণ্য সান্যালের চেনা, যাকে তিনি নিজে দরজা খুলে দিয়েছেন বা যার সাথে তিনি বাইরে দেখা করতে গিয়েছিলেন। তাহলেও দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। এক, চেনা কেউ আসলে সে তো ফোন করে জানাবে, অথচ ফোনের রেকর্ডস তো সেরম বলছে না। আর 2, কেউ যদি এসেও থাকে যার সাথে অরণ্য সান্যাল দেখা করতে গেলেন, তাহলে ফোনটা ঘরে ফেলে গেলেন কেন?
তাছাড়া বাইরে থেকে কেউ জানেই না বলছেন যে অরণ্য সান্যাল এখানে ছিলেন। হচ্ছে না রক্তিম, হচ্ছে না। আমরা রং ডিরেকশনে যাচ্ছি। অভিজিতের কপালে বেশ কয়েকটা সরু ভাঁজ পড়েছে। অথবা অথবা কি স্যার? রক্তিমের ভুরু কুঁচকে গেছে। অথবা আমাদের রং ডিরেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। কপালের ভাঁজটা এখনো স্পষ্ট। অরণ্য সান্যাল হারিয়ে যাওয়ার আগে অবধি যে ঘরে ছিলেন অভিজিৎ, এখন সেই ঘরেই একটা চেয়ারের উপর বসে আছে। মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে সে। সব ভাবনাগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন যা সামনে আসছে তা সত্যি নয়, বরং এমন কিছু আছে যা সামনেই আসেনি। মাথাটাও ধরেছে বড্ড। মাথা ধরলে আর চিন্তাভাবনার উৎপাতে অভিজিতের সিগারেট কাজে দেয় না। কাজে দেয় শ্রীময়ীর সাথে কথা বললে। ওর সাথে কথা বললে একটু হালকা লাগে অভিজিতের। হ্যাঁ বলো। কেসের কোনো কিনারা হলো? অরণ্য সান্যালের পক্ষ থেকে সমস্ত দিকটাই অফ। শুধু মনে হচ্ছে কিছু একটা বা কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। আমরা ছুটছি উত্তর দিকে, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দক্ষিণে। খানিকটা এরকম মনে হচ্ছে, জানো তো। তাহলে দক্ষিণ দিকটাই ঘেটে দেখো না। হ্যাঁ, সে চেষ্টাই করছি। আচ্ছা বলছি, আজকে রাতে আমি এই জমিদার বাড়িতেই থাকবো। হোটেলে ফিরতে পারবো না, কারণ গাড়িটা খারাপ হয়ে গেছে। রক্তিমকে কয়েকটা কাজ দিয়েছি, ও আমাকে ফোনে ইনফর্ম করতে থাকবে। বাড়ির লোকগুলো ভারী সন্দেহজনক। এই ফাঁকে না হয় ওদের একটু স্টাডি করে নেব। এই তুমি একা থাকবে নাকি? কে জানে বাবা, ওসব পুরনো জমিদার বাড়িতে আবার কি সব লুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, দুজন পুলিশ থাকবেন আমার সঙ্গে। ওনারা নিচের ঘরেই আছেন। যাকে 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 তুমি ওসব ছাড়ো। একটা কথা বলো তো, যে সেই স্বাধীনতার আগের আমলে এক পুরোহিত জমিদার বাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দিরের নিত্য পূজারী বিদেশ থেকে এমন কি উপহার আসতে পারে যাতে তিনি সেই জমিদার বাড়িতে আসাটাই বন্ধ করে দিলেন? শ্রীময়ী কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তার মানে এমন কিছু এসেছিল যা অশুভ কিছু। না হলে যা অন্য কোনো ধর্মকে প্রাধান্য দেয়। দেখো, সেই আমলে ব্রাহ্মণ সমাজ কিন্তু বেশ গোড়া ছিল, তাই। কিন্তু সেটা কি হতে পারে? হতেই পারে সেটা অন্য কোনো ধর্মের ঈশ্বরের প্রতীক বা স্বয়ং ঈশ্বর, কিন্তু সেই বহু বছর আগের ঘটনার সাথে কি হবে? জানি না কি হবে, তবে এ বাড়ির কিছুর সাথে তো অবশ্যই একটা লিঙ্ক আছে এই ঘটনাটার। কেন এরকম বলছো কেন? কারণ এই বৃদ্ধ কেয়ারটেকার অনেক কিছুই লোকাচ্ছেন আমাদের থেকে। যদি লিঙ্ক নাই থাকতো তাহলে লোকাতো কেন? হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার ভয়, অন্য কোনো ঘটনা অতীত ঢাকার চেষ্টা। হতেই পারে। রাত প্রায় 10টা। চারপাশের অন্ধকারটা বেশ গাঢ় হলেও এই গ্রামে এখন অনেক আলো। অভিজিৎ জানলাটার কাছে এসে দাঁড়িয়েছে। গোটা বাড়িতে এখন সে একাই জেগে। সত্যি কি তাই, নাকি জেগে আছে আরো কেউ সেই প্রাচীন কাল থেকে? বাইরের দিকে এক টানা অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ঘরের ভেতরের দিকে তাকালো অভিজিৎ। এই ঘরে খাট ছাড়াও একটা ড্রেসিং টেবিল, একটা টেবিল, দুটো চেয়ার আর একটা কাঠের আলমারি। সবগুলোই বেশ পুরনো, ধুলোর মোটা আস্তরণ, বহুকাল ব্যবহার হয় না। অভিজিৎ সেগুলোই নেড়ে চেড়ে দেখতে শুরু করল। কোথাও ধুলো ছাড়া তেমন কিছুই পেল না। কাঠের আলমারিটাও খুলে দেখে নিল, ফাঁকা। আলমারিটা বন্ধ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বহু পুরনো হলদে হয়ে যাওয়া ভাঁজ করা কাগজ। হাতে নিয়ে অভিজিৎ বুঝতে পারে, 1টা নয় 2টো কাগজের টুকরো।
হয়তো বহু বছর আগে কেউ রেখেছিল এখানে। সেই কাগজের অবস্থা এখন বেশ খারাপ, কিন্তু ভিতরে কিছু লেখা আছে। কাগজ দুটো খুলতেই অভিজিতের চোখে পড়ল নাম্বারিং ও স্টার মার্ক দিয়ে লেখা কয়েকটা কথা। অভিজিৎ জানেই না যে আজ থেকে প্রায় 10 বছর আগেই তার এখনকার বয়সেরই একটি মেয়ে তার কেসের প্রায় সবটাই সমাধান করে গেছে। পুরবিল লেখা সেই কাগজ দুটো, যা এতদিন ধরে সকলের চোখের আড়ালে পড়েছিল এই আলমারির ভেতর, হয়তো সযত্নে রাখা ছিল অভিজিতের জন্যই, বা হয়তো কাগজগুলো সরানোর সময় পায়নি সে। বিনু কাকা এর হদিশ পেলে হয়তো এই কাগজের আর কোনো অস্তিত্বই থাকত না। কাগজ দুটো চোখের সামনে ধরে একটা একটা করে লাইন পড়ে চলেছে অভিজিৎ। তার শরীরে বিদ্যুৎ বেগে ছুটে চলেছে গরম তরল। এ কি দেখছে সে? এই নামগুলো তার চেনা। আজই সে এ বাড়ির বংশধরদের নাম জেনেছে, তাদেরই কারো কারো নাম লেখা। কিন্তু কে লিখেছে এসব আর কেন লিখেছে তা বুঝতে পারছে না অভিজিৎ। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। রক্তিমের ফোন। স্যার, আপনার কথা মতো আমি এই থানার আগের ইনচার্জের সঙ্গে কন্ট্যাক্ট করেছি এবাড়ির পুরনো কোনো রেকর্ডস আছে কিনা জানার জন্য। আর খুব আশ্চর্য একটা খবর পেয়েছি। আজ থেকে 25 বছর আগে এই বাড়ির এক ছেলে সৌরভ চৌধুরী। রক্তিমের কথাটা শেষ করতে না দিয়েই শক্ত গলায় অভিজিৎ বলে ওঠে, সৌরভ চৌধুরী মিসিং ছিল, তাই তো? এক্স্যাক্টলি স্যার। আর বহুদিন পরেও তার কোনো ট্রেস পাওয়া যায়নি। এটা কি স্রেফ কোইন্সিডেন্স স্যার? রক্তিম, আপনি নিলয় রায়কে ট্রেস করুন। তাকে ফোনে পাওয়া গেলেই সবার আগে আমাকে জানাবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, বলছি এবারের ছাদের ঘরটা কখনো দেখেছিলেন? না তো স্যার। মানে ছাদে কেন? আসলে ছাদের দরজা তো খোলা ছিল না, তাই। বুঝেছি। আপনি ওই কাজটা তাড়াতাড়ি শেষ করে আমাকে জানান, এবং নিলয় রায়কে কিন্তু কনস্ট্যান্টলি ফোনে ট্রাই করতে থাকুন। কথাটা বলেই ফোনটা কেটে দেয় অভিজিৎ। উত্তেজনায় তার সারা শরীর কাঁপছে। তার মানে এ কাগজে যা লেখা আছে তা সত্যি। আর বিদেশি উপহারের কথাটাও তো। তার মানে ওই ছাদের ঘর। কোনো ক্রাইম হয় নিশ্চয়ই ওই ঘরে। স্মাগলিং নাকি আরো খারাপ কিছু? লোকজনকে গুম করে অর্গান পাচার হয় না তো? নাকি সেই উপহারটা? যাই হোক না কেন, কি আছে ওখানে দেখতেই হবে ওকে। হাতের চাবির গোছাটা তুলে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। দ্রুত গতিতে উঠে আসে সিঁড়ি দিয়ে। একটার পর একটা চাবি ট্রাই করতে থাকে সিঁড়ির দরজা খোলার। বেশ কয়েকটা চাবির পর সঠিক চাবিটা খুঁজে পায় সে। খুলে গেছে ছাদের দরজা। ছুটে ছাদে বেরিয়ে আসে অভিজিৎ। চাঁদের আলো আজ বড় জোরালো। অভিজিৎ ছাদের ঘরের দিকে এগিয়ে আসে। এই তালার চাবি চিনতে তার বিন্দু মাত্র দেরি হয়নি, কারণ এই চাবিটি সব চাবির থেকে বেশ আলাদা, ছোট আকৃতির। চাবিটা হাতে নিয়ে তালাটা খুলতে যাবে, ঠিক তখনই অভিজিতের খেয়াল হলো একটা মৃদু সুরটা যেন অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু টের পাওয়া যাচ্ছিল না। ঠিক কিসের সুর তা বোঝা যাচ্ছে না। আর দেরি করে না অভিজিৎ। চাবি খুলে অন্ধকার ঘরে ঢুকে আসে সে। ঘরে কোনো আলো নেই। সামনে 1 হাত দূরত্বেও কিছু দেখা সম্ভব নয়। অন্ধকারে একটু চোখ সয়ে এলে অভিজিৎ জানলাগুলো খুলে দেয়। চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়তেই অন্ধকার অনেকটা সরে গেছে। স্পষ্ট দেখতে পাচ্ছে সামনে কালো কাপড়ে ঢাকা কিছু আছে। এক পা করে ধীর গতিতে
সেদিকেই এগিয়ে চলেছে অভিজিৎ। হাতের টানে এক ঝটকায় কাপড়টা খুলে ফেলে সে। কাপড়টা খুলে মেঝে ফেলতেই তার সামনে জ্বলজ্বল করে ওঠে একটা মানুষের উচ্চতার সমান শ্বেত শুভ্র এক মূর্তি। তার দুপাশে বিশাল সাদা রঙের ডানা দুই প্রান্তে মেলে ধরেছে সে। এক হাতে একটা কাস্তে, আরেক হাতে স্যান্ড ক্লক। কি অদ্ভুত দেখতে এই মূর্তিটা, আর কি ভীষণ জীবন্ত। এই কি তবে সেই বিদেশি উপহার? মূর্তিটা ভীষণ চেনা লাগছে অভিজিতের, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না সে। শুধু এক দৃষ্টে তাকিয়ে আছে সেই মূর্তির দিকে। কি যেন একটা আছে মূর্তিটায়। তার সমস্ত উত্তেজনা কমে এসেছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, যেন এক পরম শান্তি ছেয়ে যাচ্ছে তার প্রতিটা শিরায়। তার চোখের সামনে একটু একটু করে পাল্টে যাচ্ছে দৃশ্য। সে যেন অনন্ত মহাকাশে বিচরণ করছে। এ কোথায়? অন্য কোনো জগৎ? দূর থেকে ভেসে আসছে সেই করুণ সুর। এখন সেটা অনেকটা স্পষ্ট। কেউ কি বাঁশি বাজাচ্ছে? সুরটা শুনে মনে হচ্ছে বহু বহু প্রাচীন কোনো সুর, যেন গভীর সমুদ্রের অতল গহ্বর থেকে উঠে আসছে সেই ধ্বনি। সেই সুরটা ধীরে ধীরে আরো আরো তীব্র হয়ে উঠছে। আচ্ছন্ন হয়ে পড়ছে অভিজিৎ, চোখ জুড়ে আসছে তার। সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। হঠাৎ এই অনন্ত অন্তরিক্ষের মাঝে ফুটে উঠল কিছু মূর্তি, মানব মূর্তি। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেই মূর্তিগুলো অভিজিতের চোখের সামনে। সে চিনতে পেরেছে এদের মধ্যে একজনকে, অরণ্য সান্যাল। আর বাকিরা তবে আরো হারিয়ে যাওয়া মানুষগুলো। এরা তো জীবিত। এটা কি সত্যিই তবে অন্য জগৎ? এরা কি সত্যি হারিয়ে গেছে অন্য জগতে? কিন্তু এদের বয়স বাড়েনি কেন? তার মানে এই দুনিয়াটায় সময় স্থির। সময়। অভিজিতের মনে পড়ে গেছে মূর্তিটা কার। তার মানে দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ক্রোনস। হ্যাঁ, ক্রোনস, দ্য গড অফ টাইম। গ্রিক মাইথোলজি অনুযায়ী সময়ের দেবতা। এই দুনিয়াটা তার। অভিজিৎ বুঝতেও পারছে না, একটু একটু করে অদৃশ্য হয়ে যাচ্ছে তার শরীরটা এই পৃথিবী থেকে। বাঁশির শব্দটা আরো আরো তীব্র হয়ে উঠছে। আর যেন সহ্য করতে পারছে না সে, অথচ মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে আছে। কিন্তু এই তীব্র বাঁশির শব্দের মধ্যে দিয়েও খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর ভেসে আসছে। কি যেন বলছে লোকটা। স্যার, চোখটা বন্ধ করুন, চোখটা শিগগির বন্ধ করুন স্যার, এখনো সময় আছে স্যার। দেরি হয়ে যাওয়ার আগে চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করুন। মুহূর্তে যেন চটক ভাঙে তার। অনেক কষ্টে চোখটা বন্ধ করে নেয় অভিজিৎ। ধীরে ধীরে সেই বাঁশির শব্দ পাতলা হতে থাকে, যেন গভীর কোনো সমুদ্রে লুকিয়ে থাকা অতল গহ্বর থেকে আস্তে আস্তে উপরে উঠে আসছে অভিজিৎ। বিনু কাকা ছুটে গিয়ে মেঝেয় পড়ে থাকা কালো কাপড়টা দিয়ে ঢেকে ফেলে মূর্তিটাকে। অভিজিৎ চোখ খুলেছে কোনো রকমে। তারপর তাকে কোনো মতে টেনে নিয়ে আসে বিনু কাকা ঘরের বাইরে, পৃথিবীর এই খোলা আকাশের নিচে। দরজায় তালা দিয়ে বিনু কাকা অভিজিতের সামনে এসে দাঁড়ায়। অভিজিৎ এখনো হতভম্বের মতোই দাঁড়িয়ে আছে। বিনু কাকা বলতে শুরু করে, আমি কখনোই কারোর ক্ষতি চাইনি স্যার। বহু বছর ধরে এই ইতিহাস বয়ে নিয়ে চলেছি আমি।
আমার বাবাও এক সময় পাহারাদারের মতোই রক্ষা করার চেষ্টা করেছিল সবাইকে। এখন এ দায়িত্ব আমার। আমি শুধু সবাইকে দূরে রাখতে চাই স্যার, অথচ সবাই এই একটা দিকেই ছুটে আসে বারবার। মুখ নামিয়ে ফেলে বিনু কাকা। এতক্ষণে ঝিম ধরা ভাবটা কেটেছে অভিজিতের। আমি চাইনি স্যার, ওদের এ ঘরে আনতে আমি চাইনি, করতে বাধ্য হয়েছিলাম। নুনের দাম স্যার, নুনের দাম। নিলয় দাদাবাবুর বাবা আমাকে বলেছিলেন সৌরভ দাদাবাবুকে কোনোভাবে এই ঘরে আনতে, কারণ তাতে তার পথের কাঁটা সরে যাবে। তার বোনের ছেলে সরে গেলে এই বাড়ির একমাত্র মালিক হবে তার ছেলে। এটা আমারই দোষ ছিল স্যার। মিনতি সব জেনে ফেলায় ওকে। কান্না থামে না বিনু কাকা, তিনি বলতেই থাকেন, আমি এটা করতে চাইনি, আমি চাইনি। তারপর কি যেন মনে পড়তে বলে ওঠেন, কিন্তু আপনি জানলেন কি করে সৌরভ দাদাবাবু আর মিনতির কথা? পকেট থেকে হলদে হয়ে যাওয়া জীর্ণ কাগজ দুটো বের করে বিনু কাকার হাতে দেয় অভিজিৎ। এগুলো কার লেখা? কে এসেছিল এই বাড়িতে কয়েক বছর আগে? কাগজ দুটো হাতে নিয়ে চমকে যায় বিনু কাকা। আপনি কোথায় পেলেন? মুখ নামিয়ে নেয় বিনু কাকা। আজ থেকে 10 বছর আগে 2008 সালে এই বাড়িতে নিলয় দাদাবাবুর এক বন্ধু শুভ্র দাদাবাবু তার স্ত্রী পুরবী দিদিমণি আর তার 3 বছরের মেয়ে পরী দিদিমণিকে নিয়ে 15 দিনের জন্য থাকতে এসেছিলেন। তখন এই বাড়িতে কিছুদিনের জন্য রুমকিকে কাজে রাখা হয়েছিল। পুরবী দিদিমণি রুমকির থেকেই এই বাড়ি সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছিল। তাই কি ওকেও সরিয়ে দিলেন, তাই তো? শেষ করে দিলেন ওদের। রাগে গর্জে ওঠে অভিজিৎ। তারপর কি যেন মনে পড়তেই বলেন, দাঁড়ান 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 আমি তো এই থানার আগের ইনচার্জের থেকে ডিটেলস নেওয়া করেছি রক্তিমকে দিয়ে, কিন্তু 10 বছর আগে তো কোনো মিসিং রিপোর্ট নেই। তার কারণ ওরা হারিয়ে যায়নি স্যার, ওদেরকে আমি হারাতে দিইনি। সেই রাতে শুয়েও আমার ঘুম আসছিল না, কেন জানি না। সেদিন বিছানায় শুয়ে ছটফট করছিলাম, আর তখনই আমার নজর যায় দেওয়ালে যেখানে চাবির গোছাটা ঝোলানো থাকতো সেখানে সেটা নেই দেখেই আমি ধড়মড় করে উঠে যাই, ছুটে ছাদে আসি। আর আমার সন্দেহটাই ঠিক হয়, ওনারা এই ঘরে ঢুকে পড়েছিলেন স্যার। আর তারপর ওনাদের বের করে আনি এই ঘর থেকে। তবে আপনি আজ যা দেখেছেন তা দেখার সুযোগ ওনাদের হয়নি। তার আগেই ওনারা এখন কোথায়? ওনারা এখন কলকাতায় স্যার। তার পরের দিনেই আমি তাদের এই বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। এই বাড়িতে থাকলে তাদের বিপদ বাড়বে, আর বলেছিলাম এ বাড়ির যা কথা ওনারা জেনেছেন তা যেন কাউকে না বলেন, কারণ এ বাড়ির ইতিহাস রক্ষা করার দায় আমার বাবার মতোই। কিন্তু আমি অপরাধী স্যার, সৌরভ দাদাবাবু আর মিনতির অপরাধী। আমাকে আপনি শাস্তি দিতে পারেন। এই শাস্তি আইনে কি করে দেওয়া যায় সেটা আমার জানা নেই। আপনাকে দিয়ে যিনি কাজগুলো করিয়েছিলেন তিনি তো আর নেই।
তিনি থাকলেও হয়তো আইন তাকে কোনো শাস্তি দিতে পারত না। অল্প হাসল অভিজিৎ, তারপর বলল, অরণ্য সান্যালের কেসটা? আমি জানি না স্যার, হয়তো উনি রাতে কোনো কারণে ছাদে এসেছিলেন, হাওয়ার জন্য হয়তো। আমি সকালে ওনাকে দেখতে না পেয়ে আর ছাদের ঘর খোলা দেখে বুঝে যাই উনি, আর তখনই ছাদের দরজা বন্ধ করে নিজের সদর দরজা খুলে দিই। আপনাদেরও মিথ্যে বলেছি যাতে এই ইতিহাস বেরিয়ে না আসে, কিন্তু বিশ্বাস করুন স্যার, ওনার ব্যাপারটা আমি করিনি। বিনু কাকার কাঁধে একটা হাত রাখে অভিজিৎ, তারপর বলে, ঠিক আছে, বিশ্বাস করলাম। এবার বলুন তো, ইতিহাস থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে? কথাটা বলতেই ফোন বেজে ওঠে অভিজিতের। হ্যালো স্যার। হ্যাঁ বলুন রক্তিম। মিস্টার রায়কে ফোনে পেয়েছি। উনি পুরোটা শুনে বললেন যে এই বিষয়ের ব্যাপারে উনি কিছুই জানেন না, আর সৌরভ চৌধুরী কেসটা বললেন যে উনি জানেন হারিয়ে যাওয়াটা। এই নিয়ে নাকি অনেক রিউমার ছিল ওনাদের বাড়িতে, কিন্তু 10 বছর আগে নাকি ওনার এক বন্ধু ফ্যামিলি নিয়ে এসেছিল। আর রক্তিমকে থামিয়েই অভিজিৎ বলে ওঠে, কিন্তু ওনারা অক্ষত অবস্থায় ফিরে গেছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু কিন্তু স্যার আপনি কিভাবে মানে? অনুমান অনুমান। আচ্ছা, আর কোনো কাজ আপাতত নেই, কালকে কথা হবে। ওকে, বাই। অরণ্য সান্যালের কেসটা সলভ হয়নি। তার কেসটা মোস্ট মিস্টেরিয়াস কেসের মধ্যে ধরা হয়। অভিজিৎ যদিও সবটাই জানে, কিন্তু এই কথা কাউকে জানিয়ে লাভ নেই। অরণ্য সান্যালকে ফেরানো সম্ভব নয়। পূরবী, শুভ্র আর ঋদ্ধিমা ভালোই আছে, আর শ্রীময়ীও অভিজিৎকে নিয়ে ভালোই আছে। ঠিক ব্যোমকেশের সত্যবতীর মতোই অভিজিতের সব কেসে তাকে সে সাহায্য করে বুদ্ধি দিয়ে। বিনু কাকা আর অতীন ওই বাড়িতেই বাকি জীবন কাটিয়ে দেবে। আর হ্যাঁ, সেই রুমকির 8 বছর আগেই বিয়ে হয়েছিল, সেও দিব্যি আছে। কিন্তু প্রশ্ন হলো, সে মূর্তিটা, ক্রোনোসের মূর্তিটার কি হলো? এ গল্প কোনো অপদেবতার নয়, এ গল্প এক দেবতার। তাই ওটাকে ভেঙে ফেলার বা বিনষ্ট করার সাহস কারও হয়নি। আচ্ছা, আমরা দুর্গাপুজোর দশমীতে কি করি? ঠাকুরের বিসর্জন, তাই তো? ধরে নিন খানিকটা তাই হয়েছে। কিন্তু যদি তাই হয়, তাহলে এত বছরে কেউ তা করেনি কেন? এই প্রশ্নটা মনে থেকেই যায়। কারণ এই জমিদার বাড়ির অনেকেই চায়নি এই ইতিহাস থেমে যাক। অর্থাৎ এই মূর্তির ক্ষমতাকে এ বাড়ির অনেক পূর্বপুরুষ কাজে লাগিয়েছিল সম্পত্তির লোভে। ঠিক যেমন নিলয়ের বাবা নিলয় ছাড়া আর কোনো শরিক থাকতে দেননি, আর বিনু কাকা ও তার বাবা কেবল এ বাড়ির ইতিহাসকে রক্ষা করে চলেছে, রক্ষা করছে এই মূর্তি। প্রভুর নির্দেশ মেনে চলা এক ভৃত্যের ধর্ম। প্রভু আর ভৃত্যের এরকম নমুনা ইতিহাসে প্রচুর আছে। অভিজিৎ তাকে বোঝায় এই ইতিহাস রক্ষার দায় আর তার নেই, কারণ যার আদেশে তিনি এতকাল রক্ষা করে এসেছেন এই ইতিহাস, সেই মালিক আর নেই। এবারের মালিকানা এখন অন্য কারোর। এই মূর্তি তাই বিসর্জন দিতে আর কোনো বাধা নেই। ইতিহাস আর ফিরে আসবে না। এই জমিদার বাড়ি থেকে আর কেউ হারিয়ে যাবে না।